দেখেন ইউজ অফ কার্ভ এডিটর, কার্ভ এডিটরের ব্যবহার না। একটা হচ্ছে ক্রিয়েট এ লুপ অ্যানিমেশন, ক্রিয়েট এ বাটারফ্লাই অ্যান্ড ইনমেট, আর হচ্ছে ভিডিও আউটপুট। হ্যাঁ, এটা অবশ্য আমার ওই যে আমি যে লাইভ প্রোগ্রামগুলো করছিলাম না, ওই লাইভ প্রোগ্রামের মধ্যে কিন্তু আছে, মানে বাটারফ্লাই অ্যানিমেশন। হ্যাঁ, কেউ যদি এটা দেখে থাকেন তাহলে তো অ্যাডভান্স এটা জেনেই গেলেন। এখন এটা হচ্ছে কি, আজকে আমরা দেখবো যে কিভাবে একটা লুপ অ্যানিমেশন তৈরি করা যায়। মানে আমরা একটা অ্যানিমেশন তৈরি করতে চাই যেটা ঘুরে ঘুরে মানে বারবার ঘুরে আসবে। এই যে ফ্যান ঘুরেছি, অল্প একটু সময় ঘুরে দিলে ওইটা পুরাটা ঘুরবে। একটা গাড়ির চাকা অল্প একটু 20 ফ্রেম অ্যানিমেট করব, এরপর এটা 20,000 ফ্রেম পর্যন্ত অ্যানিমেশন থাকবে। এটা হলে ভালো হয় না? মানে একটা লুপ অ্যানিমেশন, কন্টিনিউয়াস একটা মুভমেন্ট, এটা আমরা কি করে তৈরি করতে পারি? খুবই সিম্পল। একটা এটা 2 মিনিটও লাগবে না দেখতে, বাট এটার কাজ কিন্তু হিউজ। আমরা দেখি যে এটা কি করে করা যায়। ওই যে গতদিন আমরা যেমন একটা ফ্যান তৈরি করছিলাম, ওরকম কোনো ফ্যান হইতে পারে, অথবা ধরেন কোনো একটা চাকা বা এই টাইপের কিছু একটা হতে পারে। আপনারা গত দিনের রেকর্ডটা পাইছিলেন অবশেষে? জি স্যার, পেয়েছিলাম। জি স্যার। স্যার এবার মনে হয় আপনার ভিডিও মোটামুটি সবাই দেখছে। তাই যাই হোক, আমি দেখিনি, দেখবনি। আচ্ছা, তো লুপ অ্যানিমেশন কি করে করা যায়? হ্যাঁ, যে অ্যানিমেশনটা ঘুরে ঘুরে আসবে, আমরা অল্প একটু ফ্রেম করব, তারপর এটা কন্টিনিউয়াস করে দিব। তো লুপ অ্যানিমেশনটা করার জন্য ধরেন আমি সিম্পল একটা চাকার মতো কিছু একটা তৈরি করতে চাই। ধরা যাক একটা সিলিন্ডার নিলাম, এটার মধ্যে জাস্ট আমরা লুপ অ্যানিমেশন দেখার জন্য এই সিলিন্ডার একটা কাজ করব। ধরেন এটাকে যদি আমি কনভার্ট করি এডেবল পলি, দেন সিলেক্ট। আজকে আপনারা এখন কতজন আছেন? 18 জন। তো এই সেই 18 না? আচ্ছা, নতুন যারা আসলো ওরা কি আজকে আসা নেই? কেউ একজনও নাই নতুনদের মধ্যে? একজনও নাই। আছে স্যার। তাই? হ্যাঁ, আসলে মাঝে থেকে কি আছেন কেউ? স্যার আছে। যাক, গুড। না, মাঝখান থেকে অনেকের কাছে কঠিন লাগতে পারে। এই যে কেমনি গিয়ারটা বানাইলাম, বুঝলেন তো? বুঝতে পারছেন না? এক্সট্রুড করছে এমন কিছু না, তাই না? সিম্পল এক্সট্রুড করছে। না, হার্ড সারফেস মডেলিং বলে এগুলো, হার্ড সারফেস। হ্যাঁ, আচ্ছা। ব্রিজ, দেখছেন একটা গিয়ারই বানিয়ে ফেললাম না? এটা ধরেন একটা গিয়ার চাকা, এটাকে ঘোরাবো, এটা রোটেট করতে চাই। ওকে, সো ই ফর রোটেট। তো আমি এটাকে ধরেন মাত্র 10 ফ্রেম বা 20 ফ্রেম ঘোরাবো, 10 ফ্রেম অথবা 20 ফ্রেম, মানে অ্যানিমেশনটা করব 10 ফ্রেমে বা 20 ফ্রেমে, বুঝছেন? ধরেন 10 ফ্রেমে। অটো কি অন, এবার অটোকে অন করে এই যেমনি ঘুরাইলাম, তো এখানে একটা কি ফ্রেম তৈরি হলো। এবার অটোকে অফ করে দিলাম, এটা রাইট বাটন ক্লিক করে এটা ওয়াই এক্সিসে ঘুরছে। এই যে এখানে ওয়াই, এদিকে তো ওয়াই এক্সিস। তো দেখেন 10 নাম্বার ফ্রেমে যে 255 ডিগ্রি না, এটা 360 ডিগ্রি করবো, 360 গত দিনের মতোই, আর এখানে 0। ওকে, ফাইন। এবার যদি এটা আমরা দেখি, তার অ্যানিমেশনটা শেষ না? কি একটু ঘুরলো, ঘুরে শেষ। মানে সে আসলে 360 ডিগ্রি এটুকুর মধ্যে 10 ফ্রেমে 360 ডিগ্রি ঘুরে শেষ, তারপর আর ঘুরছে না। কিন্তু আমি চাচ্ছি কি এটা সে কন্টিনিউ করুক, কন্টিনিউয়াস। কি করে কন্টিনিউয়াস করব? এইটাই হচ্ছে আজকের বিষয়। এই এখন দেখলেই শেষ, বাট এটার কাজ অনেক ব্যাপক। কি করে কন্টিনিউ করব? রাইট বাটন ক্লিক করবেন, দেন কার্ভ এডিটর।
খুব ভালো করে খেয়াল করেন, কার্বোরেটরে যাব। কার্বোরেটরে যে আমরা যখন এখানে দেখব, থেকে জুম করলাম, এরকম একটা গ্রাফ তৈরি হয়েছে। এটা ওয়াই এক্সিস এর সাপেক্ষে সে ঘুরছে, এই যে রোটেশন ওয়াই। তো প্রথম কথা হচ্ছে এটাকে আমাদের স্ট্রেট লাইন করতে হবে, আর তারপরে যা করব সিলেক্ট অবস্থায় এডিট থেকে কন্ট্রোলার আউট অফ রেঞ্জ টাইপ, এটা মনে রাখতে হবে, আউট অফ রেঞ্জ টাইপ। হ্যাঁ, কন্ট্রোলার দেন আউট অফ রেঞ্জ টাইপ। আউট অফ রেঞ্জ টাইপের যে লুপ, এই জন্য লুপ অ্যানিমেশন, এই লুপের এটা অন করে দিবেন। ওকে, এই যে লুপ হয়ে গেল, শেষ কাজ। এবার দেখেন মাত্র 10 ফ্রেম করছিলাম না, কিন্তু না, এখন যদি আমরা প্লে করি দেখেন 10 ফ্রেমের পরেও সে ঘুরছে, 10 ফ্রেমের পরেও ঘুরছে। বুঝতে পারছেন? কারণ এই যে লুপ হয়ে গেছে। এটা যদি একটু স্লো করি আমরা, ধরেন এটাকে নিয়ে আসলাম 20 ফ্রেমে টেনে, একটু একটু স্লো ঘুরবে, বাট লক্ষ্য করেন, হ্যাঁ একটু স্লো ঘুরছে না? গুড, কন্টিনিউ করছে। আবার দেখেন যদি আমরা আরেকটু স্লো করি, এটাকে নিয়ে আসলাম ধরেন 50-তে, অনেক স্লো হয়ে গেল, বাট এটা কন্টিনিউ করবে, এই যে ঘুরছে, কন্টিনিউয়াস প্রসেস, কোনো থামাথামি নেই, কন্টিনিউয়াস প্রসেস। এই যে এটাই ফর্মুলা। এখন এই ফর্মুলা দিয়ে আমরা কিছু কাজ করব, বুঝছেন? এই ফর্মুলা দিয়ে কিছু কাজ করবো, একটু কাজটা একটু দেখাই দিই। এখানে আমাদের একটা জিনিস বুঝতে হবে, এই ধরনের গতির, এই যে এখন আমি যে জিনিসটা ডিসকাস করবো এটা থিওরি, থিওরি না জানলেও কোনো ক্ষতি নেই, জানলে ভালো, যদি জানেন এটা ভালো। এই ধরনের মোশনের একটা নাম আছে, এটা তো সার্কুলার মোশন, আর এই সার্কুলার মোশনের কিন্তু একটা নাম আছে। যেই গতি ঘুরে ঘুরে আসে, যেমন সূর্যের চারপাশে পৃথিবীর গতি, অথবা একটা দোলকের গতি, দোলক ঘড়ি দেখছেন না? একটা ভারী বস্তু, হ্যাঁ, সুতায় বেঁধে ঝুলাই দিলে কি হয়? এভাবে দুলতে থাকে না? দুলতে থাকে তো না? এই ধরনের যে গতি, বুঝছেন, এটাকে কি বলে? এই গতিটাকে, এটাকে বলে সিম্পল হারমোনিক মোশন বা সরল দুল গতি। একটু জেনে রাখেন আর কি। আমাদের মূল কাজ আজকের ক্লাসে যা দেখানোর তা কিন্তু দেখাই ফেলছি, এখন হলো প্রজেক্ট করব। বুঝতে পারছেন? বললাম না, এখন কিন্তু সূত্রগুলো খুব ছোট ছোট সূত্র, বাট কাজ অনেক ব্যাপক। এখন সরল দুল গতিটা কিভাবে কাজ করে? সরল দুল গতি, সিম্পল হারমোনিক মোশন, আমরা যদি এটা একটু বুঝতে চাই, যে এখানে আমরা ধরেন একটা বিন্দু থেকে সুতায় বেঁধে আমি এরকম একটা ভারী বস্তু ঝুলিয়ে দিলাম, তাহলে এটা একটা দোলক তৈরি হলো। এগুলো আপনার স্কুলে কলেজে পড়ছে। এবার এই দোলকটাকে যদি আমি একদিকে টেনে এরকম একটা জায়গায় যদি আনি, এবং তারপরে যদি এটাকে ছেড়ে দেই, তাহলে কি হবে? এটা এদিকে আসতে থাকবে, ঠিক না? এদিকে আসবে, এখানে বেগটা শূন্য হয়ে যাবে, তারপর আবার সে বিপরীত দিকে এখানে যাবে। হ্যাঁ, এই এখানে আসার পরে সেই যাবে, যাওয়ার পরে আবার এখানে আসবে, আবার যাবে, এই তো হবে না? আচ্ছা, এখন এটা কেন যায় কেন আসে, এটা একটা জানার ব্যাপার। আচ্ছা, তো ধরেন এখানে হয় কি, এটার একটা ভর আছে, এটার গতিটা কিন্তু একটা সরল দুল গতি, এবং মহাবিশ্বে এই ধরনের গতি আছে প্রচুর। একটু আগে যে গতিটা দেখলাম ওইটার সাথে কিন্তু এটার মিল আছে, কিন্তু মনে হচ্ছে ওইটা একটা সার্কুলার মোশন। হ্যাঁ, যে এমনি ঘুরছে একদিকে, একদিকে ঘুরছে, আবার এটা যাচ্ছে আসছে, বাট দুইটা একই ধরনের মুভমেন্ট, মানে এদের নেচারে, এটাকে বলা হয় এসএসএম, সিম্পল হারমোনিক মোশন, সরল দুলগতি, বাংলায় বলে সরল দুলগতি। এটার যদি একটা গ্রাফ আঁকেন,
এই গ্রাফটা যেমন হবে, এই যে একটা বিন্দুর চারপাশে ওই যে ওটা যে ঘুরছে একটা সার্কুলার মোশন, এটার গ্রাফও সেম হবে, সেম গ্রাফ। হ্যাঁ, একই গ্রাফ তৈরি করবে। সেই গ্রাফটাকে আমি জটিলতায় না যে দেখাই, গ্রাফটা হবে এরকম একটা সাইন ওয়েভ, সাইন ওয়েভ হবে। এটার এই অবস্থান, এটা একটা ইকুইলিব্রিয়াম পজিশন, সাম্যাবস্থান, ধরেন এটা 0। সর্বোচ্চ যে অবস্থানটা আছে এটা ধরেন সে মনে করেন এটা +1, এটা +1 হলে বিপরীত দিকে অবস্থানটা হবে -1। তাহলে একটা জিনিস দেখেন, এই যে এটা এর ভ্যালুটা কিভাবে চেঞ্জ হচ্ছে আমরা যদি এখান থেকে দেখি। ধরেন এখান থেকে দেখলাম, প্রথমে সে 0 থেকে মনে করেন এখান থেকে এই পাশে আসলো +1, এখানে আসার পরে আবার এখানে ব্যাক করলো 0, আবার সে ওই পাশে গেল -1, দেন আবার সে ব্যাক করলো 0, আবার সে এখানে গেল। মানে এই জিনিসটা এখন রিপিট হবে, 0 +1, তারপরে 0 -1, 0 আবার +1, এভাবে। তো দেখেন এই ভ্যালুটা কিন্তু তাই, খেয়াল করেন। এখানে যদি আমরা দেখি এটা 0, এটা ধরেন +1, এইদিকে -1, তাহলে এটা হচ্ছে এই যে এখানে আমরা যদি দেখি, প্রথমে এখানে আছে এই ভ্যালুটা কত 0, এদিকে তো সময় সময় যাচ্ছে, ঢেউটা তৈরি হচ্ছে, এখানে ভ্যালুটা কত +1, আবার এখানে ভ্যালু কত 0, এখানে ভ্যালু কত -1, এখানে ভ্যালু কত 0। দেখেন তো এই ঢেউ আর এই ভ্যালু আর এই ভ্যালু সেম না, একই কিনা? জি এক স্যার। জিনিস। ঠিক একটা এই যে এটা যে ঘুরছে এটার ক্ষেত্রেও তাই। হ্যাঁ, কিন্তু মনে হয় যে ভিন্ন ভিন্ন, আসলে ভিন্ন ভিন্ন না। ধরেন এরকম এখানে একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরছে, তো এটা এখানে এই ভ্যালুটা 0, এখানে আসলো +1, আবার এখানে আসলো 0, আবার এখানে আসলো -1, এখানে আসলো 0। দেখেন সেই একই জিনিস, ওই যে 0 +1 0, দেখছেন? তার মানে বৃত্তাকার পথে ঘোরা আর এইভাবে আন্দোলিত হওয়া, এগুলো কিন্তু একই জিনিস। এই সব মোশন, এই ধরনের মোশন গুলা গাণিতিক ভাবে দেখতে গেলে, ম্যাথমেটিক্যালি আমরা দেখছি যে সেম, একই জিনিস। এটাকে বলা হচ্ছে সরল দুলগতি বা সিম্পল হারমোনিক মোশন, বুঝছেন? আচ্ছা, এবার একটা ধাঁধা ধরি, ধাঁধা না মানে একটা সমাধান আপনারা চিন্তা করে বলবেন। সরি, এটা দিয়ে এমনি বৃত্ত আঁকাটা একটু টাফ। ধরে নেন এটা একটা বৃত্ত, একটু কঠিন আঁকা, ধরে নেন এটা। না, ধরতেও তো খারাপ লাগতেছে। স্যার যদি আপনার আমরা মাপের হাত এখানে, অনেক ভালো, আমরা আবার ধারে কাছেও যেতে পারি না। না না, এটা অত ভালো হচ্ছে না, বলে লাভ নেই। আচ্ছা, ইকুইপমেন্ট একটা ফ্যাক্টর। ওকে, ধরেন এটা একটা বৃত্তের মতো, মানে আমাদের পৃথিবীটা বানাচ্ছে, পৃথিবী একটা অ্যাব্রো থ্যাব্রো থাকবে, সমস্যা নেই। এই জায়গাটাই হচ্ছে বাংলাদেশের, আমাদের ঢাকা, আমরা যেখানে বসে আছি, এটা পৃথিবীর কেন্দ্র। তাহলে আমরা যদি এখান থেকে একটা সুড়ঙ্গ কাটতে শুরু করি, যদিও সুড়ঙ্গ কাটতে থাকলে কি হবে, কিছু দূর যাওয়ার পরে কিন্তু ভিতরে তো গলন্ত অবস্থায় আছে, তাই না, সব লাভা। তো আমরা ধরলাম যে ওরকম কিছু নাই, আমরা সুড়ঙ্গ কাটলাম, সামহাও একটা পাইপ ঢুকাই দিলাম আর কি, বুঝছেন? সেই পাইপটা পৃথিবীর কেন্দ্র দিয়ে এপাশ থেকে ওই পাশে চলে গেছে। তাহলে যদি একদম পৃথিবীর কেন্দ্র হয়ে একটা পাইপ যদি আমরা ঢুকাই দিতে পারি, হয়তো এখানে আগুন টাগুন আছে, গলন্ত লাভা আছে, কিন্তু আমরা স্পেশাল পাইপ, হ্যাঁ, এটারে কিছু করবে না, একটা পাইপ ঢুকাই দিছি। এটা যদি ঢাকা হয়, তাহলে এই পাশে আমরা কোথায় যে উঠবো বলেন তো দেখি? ইউএসএ, আমেরিকা, ইউএসএ কোথায়? ওয়াশিংটন মানে নিউ ইয়র্ক। না, নিউ ইয়র্ক না। এরা যারা ভূগোলে পড়ছেন, ভূগোলে এগুলো স্কুলে পড়ছেন, এটা আমি নিশ্চিত। এটাকে প্রতিপাদ্য স্থান বলে। এটা চিলি, চিলি, বুঝছেন? শিকাগো, হ্যাঁ, চিলিতে যে উঠবেন।
এটা হচ্ছে প্রতিপাদ্য স্থান, মানে কোন একটা জায়গা থেকে কেন্দ্র দিয়ে ঠিক বিপরীত পার্শ্বের যে বিন্দু, এটাকে প্রতিপাদ্য, বাংলায় বলে প্রতিপাদ্য স্থান, ইংরেজি কি বলে যায় না, দেখতে পারেন। যাই হোক, তো ধরেন আমরা চিলিতে যে উঠছি, ঠিক আছে, চিলি হবে, ওকে। এরকম একটা সুড়ঙ্গ কাটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র। এখন মনে করেন আপনারা একটা এক্সপেরিমেন্ট করতেছেন, আপনাদের মধ্যে কাউকে একজনকে এখানে ছেড়ে দিবেন, আপনারা ঠিক করেন কাকে ছাড়বেন। কি এই পাশে কয়েকজন আছে, এই পাশেও আছে, দেখতেছে। এখানে যদি আপনারা কাউকে ছেড়ে দেন এই সুড়ঙ্গ পথে, তার অবস্থাটা কি হবে বর্ণনা করেন। ছেড়ে দিলে কি হবে সেটা বলেন আগে। এটা হচ্ছে স্যার দুলতে হবে, কারণ একবার এই কেন্দ্রবিন্দুতে গিয়ে আবার অপর পাশে যাবে, এভাবে উপরে নিচে উঠতে থাকবে। গুড, ভেরি গুড। হ্যাঁ, ছেড়ে দিলে কি হবে জানেন, ও প্রথমে পৃথিবীর এই কেন্দ্রের আকর্ষণে এইদিকে পড়তে থাকবে প্রচন্ড গতিতে। যখন সে কেন্দ্রে পৌঁছাবে তখন পৃথিবীর আকর্ষণ শূন্য, তাই না? কিন্তু তখন তার গ্র্যাভিটি নেই, গতি তখন আবারও পড়তে থাকবে, তখন থাকবে আবার না, কিন্তু তার জড়তা থাকবে, গতি জড়তা। সেই গতি জড়তার জন্য সে আবার এদিকে চলতে থাকবে। সে দেখবে কি সে উপর দিকে উঠতেছে, বুঝছেন, উপর দিকে উঠতেছে, এদিকে নিচে নামতেছিল, এদিকে দেখবে উপর দিকে উঠতেছে, একদম এই চিলির এখানে চলে আসবে। এখন এইখানে যদি যারা আছে ওরা যদি ওরে ধরে ফেলে, তাহলে ওরে টান দিয়ে চিলিতে নামাই দিতে পারবে। আর যদি না ধরতে পারে তাহলে সে আবার পড়তে থাকবে, আবার পড়বে, এই পাশে আসবে, এই পাশে যাবে, মানে ওই যে সেই সরল দোলকের গতি, বুঝছেন? এটা একটা সরল দোল গতি হবে, এভাবে এভাবে চলতে থাকবে। এটা একটা সিম্পল হারমোনিক মোশন। তাহলে দেখেন যে সরল দোলকের গতি। হ্যাঁ, দারুণ একটা জিনিস আজকে এক্সপেরিমেন্ট হয়ে গেল। তাই? আচ্ছা, হ্যাঁ, এরকম বাস্তবে এরকম সুড়ঙ্গ কাটা পসিবল না। এইভাবে ভাবি নাই কোনোদিন, আসলে এরকম আচ্ছা, হবে, এটা বাস্তবতা, কিন্তু এইভাবে ভাবি নাই কখন। রাইট। তো এটা জড়তার ব্যাখ্যা দেওয়া যায় এইভাবে আর কি, বুঝছেন? গতি জড়তার কারণে আসলে ঘটনা ঘটবে। আর এই পাশে যারা থাকবে ওরা যদি ওরা টান দিয়ে তুলে ফেলে, হ্যাঁ, তাইলে আর নইলে আবার পড়া শুরু করবে। কারণ এখানে যখন উঠবে দেখবে যে আরে আবার তো এটা নিচের দিক, সে তখন দিক। কারণ এখানে যারা আছে দেখেন এটা তো একটা আপেক্ষিক, তাই না? ওরা বলছে এটা আপ আপ, এখানে আমরা আছি বাংলাদেশে, আমরা বলছি এটা আপ, এটা আপেক্ষিক, বিপরীতমুখী। তো এখানে আসলে পরে ও আবার দেখবে এটা নিচের দিক, তখন পড়তে শুরু করবে, ধরে ফেললে পরে উঠাইতে পারবে। যাই, এটা ক্যালকুলেশন করে বের করা যায়, খুব বেশি সময় লাগবে না। এটা ৮,০০০ মাইল। হ্যাঁ, এই দূরত্বটা হচ্ছে 8,000 মাইল, বুঝছেন? আর এই পৃথিবীর পরিধি হচ্ছে 25,000 মাইল, এটা তো আপনারা জানেন। ওকে, তো এখন এই জিনিসগুলো জানলে আমাদের সুবিধা কি? হ্যাঁ, এটা এখন বলতে পারেন যে এই যে এইসব আমরা যাই না, আমাদের অ্যানিমেশনে কি কাজে লাগবে, কেন আমরা এইসব জানতেছি? হ্যাঁ, এটা জানি না বলে আমরা অ্যানিমেশনে একটু দুর্বল। আমাদের সাথে বাইরের ক্লায়েন্টদের যখন কথা হয়, বলে তোমরা তো অ্যানিমেশনটা ভালো পারো না, অন্য কাজ ভালোই পারো, তোমাদের অ্যানিমেশনের কাজ ভালো হয় না। কারণ আমাদের আর্টিস্টরা সামহাও এই বিজ্ঞানটাকে দূরে সরে রাখে। হ্যাঁ, কিন্তু অ্যানিমেশন করতে গেলে তো সায়েন্স লাগবে, ফিজিক্স লাগবে। দেখেন এই মোশনটা, আপনি এখন একটা প্রজাপতি উড়াবেন না, একটা প্রজাপতির ডানায় দেখেন তার যে ডানার যে মুভমেন্ট, আমরা যে এক সাইড থেকে দেখি, এই প্রজাপতির ডানায় যে উপর থেকে, আমরা পাশে একদম সামনে থেকে দেখতেছি, এই যে এটা সুর, এই ডানা একবার কি করে এখান থেকে এখানে আসে, সেই দেখেন পেন্ডুলামের মতো আবার এই পাশে যায়, তাই না? ওর কিন্তু এই অবস্থানগুলো দেখে ঠিক একটা পেন্ডুলামের মতো গতি না, বলেন? জি স্যার, 0 -1 +1, এই যে হ্যাঁ, +1 0 -1, আবার ওই যে দিকে দেখেন, তার মানে এটা একটা এরকম ওয়েব তৈরি করবে। এইটা বুঝার জন্য, যদি এটা আমরা না বুঝি, আমরা ঠিক মতো প্রজাপতিটাকে এনিমেট করতে পারবো না, বুঝছেন? সবকিছুর মধ্যে এই জিনিসটা আছে। এখন আমরা আমাদের আজকে একটা প্রজেক্ট আছে, এটা হচ্ছে প্রজাপতি উড়ানো। এটা অবশ্য আমার ইয়েতেও দেওয়া আছে। হ্যাঁ, মানে এই কাজটা কিন্তু খুব শর্টকাট ভাবে আমার যে লাইভে প্রোগ্রামে দেওয়া আছে। যাক, এখানেও দেখবেন, ওইটাও আপনারা দেখে ফেলতে পারেন আগে,
তবে অ্যানিমেশনটা করতে হবে, এটা আমি সবাইকে করতে বলি, কারণ এটা একদম, আমি কয়েকটা জিনিস সবাইকে শিখতে বলি যে এই জিনিসটা করলে হবে কি আপনি অনেক কিছু খুব ভালোভাবে করতে পারবেন। বুঝতে পারছেন? আচ্ছা, তো দেখেন আমরা একটা প্রজাপতি বানাবো। তো প্রজাপতি বানানোর জন্য আমাদের যে কাজটা করতে হবে, বাটারফ্লাই। এখান থেকে আমরা একটা প্রজাপতির একটা ছবি নিব, এটা নিতে পারি, এটা নিতে পারি, আমি এটা দিয়ে বোধহয় বানাইছিলাম, তাহলে আমরা এটাও নিতে পারি। আচ্ছা, এটা নিব না এটা নিব বলেন তো দেখি? এটা পুরাটা আছে, এটাই ভালো। নীলটা স্যার নেন। বাম পাশেটা নেন, নীলটা। অরেঞ্জ। এটাই যে নিচের দিকে ওর বডিটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। তো আমি আমি যদি ভালোটা নিয়ে ফেলি তাহলে আপনারা কোনটা নিবেন না? আপনাদের জন্য থাকুক এসব। হ্যাঁ, আমি এটা নিই। ওকে, এটাই স্ট্যান্ডার্ড ফরম্যাটে আছে। অবশ্য এরকম অনেক আছে, প্রচুর, অনেক। আপনারা এটা দিয়ে করতে পারেন। সেভ ইমেজ অ্যাজ, বাটারফ্লাই। ওকে, এই বাটারফ্লাই ইমেজটা আমি এখানে রেফারেন্স হিসেবে নিয়ে আসবো এখন। হ্যাঁ, এই জায়গাটায় নিয়ে আসবো, বুঝছেন? ফ্রন্টে বা আমি টপেও আনতে পারি। ফ্রন্টে আমি এখানে একটা প্লেন নিলাম, দেখেন একটা প্লেন নিলাম, এই প্লেনের মধ্যে আমি নিয়ে আসবো। প্লেন নিয়ে এবার এম বাটনে প্রেস করলাম, কেউ একজন বারবার মেসেজ দিচ্ছে ও একটা কি অ্যানিমেশন করতে চায়, ক্যারেক্টারের নাকি ফেস বানাবে। কি নাম আমি চিনি না, আপনাদের যদি আশরাফুল ইসলামকে যাই না। ওকে, বাটারফ্লাই। কিন্তু এই বাটারফ্লাইটা জানলাম এটা একটা ম্যাটেরিয়ালের মধ্যে দিয়ে এখানে অ্যাসাইন করতে হবে, কারণ এটা সরাসরি এখানে যাবে না, বুঝছেন? সো এখানে আমাকে একটা ম্যাটেরিয়াল আনতে হচ্ছে, স্ক্যান লাইন স্ট্যান্ডার্ড একটা ম্যাটেরিয়াল আনলাম। দেন এটা তো আগের পুরানো কাহিনী, আপনারা জানেন। এটাকে আমাদের এই যে ডিফিউজের সাথে কানেক্ট করতে হয়, দেন এই ম্যাটেরিয়ালটা এখানে দিয়ে দিলাম, ব্যাস। এখানেও চলে আসছে। এটা প্রপোর্শনেট আছে কিনা, কি মনে হয়? প্রপোর্শনেট আছে? আমি যেভাবে নিচ্ছি মনে হয় প্রপোর্শন অবস্থায় আছে। তারপরে জি আমরা স্যার, একটা আছে। টেস্ট করতে পারি। একটু এটার স্কেল মধ্যে করা যদি যাবে? আমি আছে। ইউভিডব্লিউ ম্যাপ অ্যাসাইন করলে বোঝা যাবে। এখানে একটা কৌশল আছে, ইউভিডব্লিউ ম্যাপ দিলাম, দেন এই যে বিট ম্যাপ ফিট একটা অপশন আছে। আবার যদি এটা ধরাই দিই, এই যে দেখেন পুরো প্রপোর্শনে ছিল না, এখন সে প্রপোর্শনেট হইল। এই যে অরেঞ্জ কালারের যে লাইনটা আছে না, এটা ইন্ডিকেট করছে যে সে এখন প্রপোর্শনে আছে। ফাইন, ওকে। এবার আমরা এটা প্রপোর্শনে আছে বুঝতে পারছি, কোনো সমস্যা নাই। এটাকে আমরা ঠিক এইভাবে রাখবো যেন এই লাইনটা, হ্যাঁ ঠিক আছে। একটা লাইন নিয়ে আগে এই বডিটা তৈরি করতে পারেন। এই বডিটা কিভাবে বানাবো বলেন তো দেখি? প্রজাপতির বডিটা কি করে বানানো যায়? এটা সিলিন্ডার দিয়ে বানানো যাবে স্যার। এটা লেদ দিয়ে তো আরো সহজ হবে না? যে লাইন লেদ দিয়ে? লাইন নিয়ে লেদ জি স্যার, লাইন দিয়ে এক পাশে আঁকাই নিয়ে করে রাইট, দিলে। এটা লাইন দিয়ে না তাড়াতাড়ি হবে। হ্যাঁ, সিলিন্ডার দিয়েও করতে পারেন, বাট আমরা লাইন দিয়ে তাড়াতাড়ি হবে, এটা ঠিক। এই যে লাইন দিয়ে করলাম, দেন লেদ মডিফায়ার যদি অ্যাপ্লাই করি, লেদের কথা মনে আছে তো না? এগুলো প্র্যাকটিস করতে হবে। এই জি দেখেন স্যার মনে আছে। মোটামুটি সেট হয়ে গেছে। হায়ারার্কি এফেক্ট পিভট অনলি, সেন্টার টু অবজেক্ট, পিভটটাকে এটা সেন্টারে রাখলাম। দেন এই একটা ডানা তৈরি করি, লাইন
ওইটা ওই পাশে সাদা হওয়াতে একটু ঝামেলা হয়ে গেছে। লাইনটাও সাদা, তো আমি লাইনের কালার চেঞ্জ করে নিতে পারতাম। যাক, অসুবিধা নেই। আপনারা, আমি একটু তাড়াতাড়ি করার জন্য এভাবে করছি, আপনারা একটু ধীরে সুস্থে সূক্ষ্মভাবে করেন। সাদা কালারটা চেঞ্জ করে দিলেই তো স্যার। হ্যাঁ, চেঞ্জ করলে ভালো হইতো। যাক, সমস্যা নেই, নো প্রবলেম। এই যে একটু হালকা পাতলা হয়তো এডিট করা লাগতে পারে দু একটা জায়গায়, বুঝছেন, এমন কিছু থাক, একটু একটু ভুল টুল থাকলে সমস্যা নেই। ওকে, এবার এটার মধ্যে আমরা এক্সট্রুড করব, জানেন তো এক্সট্রুড না? এক্সট্রুড একটা ছোট্ট একটা ভ্যালু দিয়ে রাখবো 1। বেশি এই ভ্যালু দিয়ে না, মোটা হয়ে যায়, তারপরে অনেক মোটা হয়ে গেছে। প্রজাপতির ডানাতে এত মোটা হবে না, সো 0.5 বা 0.25। হ্যাঁ, ঠিক আছে, 0.25 দিলাম, বুঝছেন, তাও মোটা। একদম 0.1 0.05 এরকম দিলেও চলে, সমস্যা নেই। এইবার একটা কৌশল করছি আমরা, দেখেন এই জায়গাটায় আমি ওই ডানার ইমেজটা দিব টেক্সচার হিসেবে। আচ্ছা, তার আগে অ্যান্টেনা গুলো বানাই। অ্যান্টেনা, এগুলো তো অ্যান্টেনা, বুঝছেন। অ্যান্টেনাটা আমরা যে রেন্ডারিং করে দিব, এটা তো লাইনের কাজ তো আপনারা জানেন, এনাবল করে দিলাম। জি স্যার। এই যে রেন্ডারার এনাবল ইন রেন্ডারার না করলে কি সমস্যা হয় মনে আছে তো, না? জি স্যার, আমার মনে আছে, খুব ভালো। খুঁজে পাচ্ছিলেন না। 0.2, ওকে। দেন হায়ারার্কি, এফেক্ট পিভট অনলি, পিভটটাকে এখানে রাখলাম, শেষ। অ্যান্টেনা এটাই জাস্ট, এটাকে যে মিরর করব এই সবই আমরা জানি, মিরর করে আরেকটা বানাইলাম, ফাইন। যাই হোক, এবার আমরা এই জায়গাটায় ওই টেক্সচারটা দিতে যাচ্ছি। তাহলে এম বাটনে প্রেস করি, এম বাটনে প্রেস করে এই টেক্সচারটা এখানে অ্যাসাইন করতে পারি। এই টেক্সচারটা অ্যাসাইন করব, বা আমি এটাকে, এটা থাকুক, এটা ডুপ্লিকেট করে নিই, শিফট ধরে ডুপ্লিকেট করলাম, এটা এখানে অ্যাসাইন করলাম। এই জায়গায় অ্যাসাইন করলে এটা ইউভি অ্যাপ্লাই না করলে কিন্তু কাজ হবে না, বুঝছেন। সরি, ইউভি ডাব্লিউ ম্যাপ, তাহলে দেখা যাবে, কিন্তু ম্যাপ অ্যাসাইন করলাম, পুরো ইমেজটা এটুকুর মধ্যে আসছে, তো হইলো না। কি করব, এটা একটা ওয়ে আছে, এই যে ডানা, এটা ডাবল ক্লিক করব, খুব ভালো করে খেয়াল করেন, ডাবল ক্লিক করলাম, ইমেজটা তো আমার এটা, রাইট? ইমেজটা কিন্তু এটা, ইমেজটা কি কেটে অর্ধেক করে নেব? হ্যাঁ হ্যাঁ, ইমেজটা কাটবো। এখানে কিছুটা গ্রাফিক্স লাগবে, কিছুটা ভিডিও এডিটিং লাগবে, বাকিটা অ্যানিমেশন, সবকিছু মিলে পারফেক্ট রাঁধুনি। ওকে, আচ্ছা, এখন দেখেন এটা, তাহলে আমাদের এই অংশটুকু নিতে হবে, এটা এখানেও কাটা যায়, ফটোশপে যে কাটতে হবে, নট নেসেসারি। দেখেন এখানে কাটার একটা সুযোগ আছে, তা আমরা কেটে দিচ্ছি, কিন্তু এটা অ্যাপ্লাই না দিলে ও অ্যাপ্লাই হবে না। অ্যাপ্লাই দিলাম, ওই দেখেন অলরেডি ফিট হওয়া শুরু করছে। অ্যান্টেনা কিভাবে কাটবেন? ঠিক আছে, দেখেন এটা কিন্তু মোটামুটি সেট হয়ে গেছে, একদম কোনো সমস্যা নেই। ওকে, হ্যাঁ, সেট হয়েছে। এবার যে কাজটা করব, এটাকে আমরা মিরর করব। তো মিরর করার আগে ওর পিভট পয়েন্টটাকে এখানে সরাই নিব, কারণ ও যে জায়গা থেকে রুটেড হবে। আর এটাকে আপনি চাইলে এখন কনভার্ট করে পলিতে কনভার্ট করে নিতে পারেন, তাহলে ঝামেলা অনেক কম হবে। হায়ারার্কি, এফেক্ট পিভট অনলি, এই যে পিভট পয়েন্টটা, এটা হচ্ছে রোটেশন পিভট, সো এটাকে এই জায়গাটায় রাখবেন। পিভটটা অফ করে দেন,
এটাকে মিরর করেন, কপি করেন, ওকে, দেন দিস আনাদার ওয়ান। এবার ওই পেছনের ওইটা যদি আমি ডিলিট করে দেই, দেখেন আমার প্রজাপতি কিন্তু প্রজাপতির জায়গায় এটা মিরর করছিলাম না, ওকে। এই যে প্রজাপতির মতো আসছে। এবার হচ্ছে ওর বডির ম্যাটেরিয়াল, এটা একটা প্রজাপতি কিন্তু বানাচ্ছে। আচ্ছা, বডির জন্য যেটা করব, এগেইন ম্যাটেরিয়ালে যে এই যে এইটাকে আবার ডুপ্লিকেট করব, বুঝছেন? এই ম্যাটেরিয়ালটাকে আবার ডুপ্লিকেট করবো, এটা তো ডানাই দিছি। এখানে বডির ম্যাটেরিয়ালটা এখান থেকে নিয়ে নিব। যদি এটা ব্ল্যাক কালার দিয়ে দিলে হইতো, এখানে নিলাম, নেওয়ার পরে এটাকে আমি অ্যাসাইন করব বডিতে অ্যাসাইন করলাম, ডাবল ক্লিক। এটার মধ্যে আমাদের ইউভিডব্লিউ দিতে হবে, সেটা আমরা দিব। ডাবল ক্লিক করে যে কাজটা করব আমরা, অ্যাপ্লাই আগের মতো, এই যে এখানে ইমেজ, শুধু এই যে মাঝের অংশটা রাখবো। এখানে ইউভিডব্লিউ, এটাও কনভার্ট করে ফেলতে পারি, কনভার্ট করলে ভালো, যাক পরে ঘুরে অসুবিধা নেই। ইউভিডব্লিউ ম্যাপ, এই যে ইউভিডব্লিউ দেওয়াতে চলে আসছে, এটা কনভার্ট করে দেন এডেবল পলি, বাস। আর এগুলো অ্যান্টেনা যা আছে থাকুক। এই তো, এই দেখছেন আমাদের প্রজাপতি হয়ে গেছে। ওকে, ওই প্রজাপতিটা দেখেন 3D করে ফেলছি। ক্লিয়ার? আর এখন করব কি, এটাকে আমাদের মূল বডির সাথে আমরা এটাকে লিংক করব, গ্রুপ না লিংক। এই যে লিংক, হ্যাঁ, প্রথমে ডানাটা ধরে এখানে ছেড়ে দিলাম, লিংক হইলো এটা। এখানে ক্লিক অ্যান্ড ড্র্যাগ, অ্যান্টেনা গুলো ক্লিক অ্যান্ড ড্র্যাগ। স্যার গ্রুপ করলে কি হবে? গ্রুপ করলে পরে আপনার এনিমেট করতে প্রবলেম হবে। আর আগের দিন বলছিলেন এটা কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা আছে। যেমন এটা হচ্ছে মূল প্যারেন্ট, এটা ধরলে ওর সাথে সবাই মুভ করবে না, এর সাথে সবাই নড়াচড়া করবে, কিন্তু আমি চাইলে ডানাটাকে ইন্ডিভিজুয়ালি রাখতে পারবো। আচ্ছা, এখন দেখেন এটাকে আমরা একদম ওয়াই এক্সিস এর উপরে নিয়ে আসি, ওয়াই এক্সিস এর উপর চলে আসলো, ফাইন। এবার এটাকে একটু হরিজন্টালি প্লেস করি, ই ফর রোটেট, এই যে অ্যাঙ্গেল স্ন্যাপ অন করে এটাকে 90 ডিগ্রি ঘুরিয়ে দিচ্ছি। 90 ডিগ্রি রোটেশন করলাম, এই একদম হরিজন্টালি প্লেস করলাম। এখন এটার যে সুবিধাটা হইলো যে এখন এটা যেহেতু লিংকে আছে, আমি এগুলাকে ইন্ডিভিজুয়ালি এনিমেট করতে পারছি, বাট আবার এটা মূল বডির সাথে অ্যাটাচড আছে। ঠিক আছে, তাহলে এই ডানাটাকে এখন এনিমেট করব। ডানাটাকে আমি 10 ফ্রেমে 5 ফ্রেম করে নিচ্ছি, পরে আমি এটা টাইমটা পরে অ্যাডজাস্ট করব। 5 ফ্রেম দেখেন, এটা ফ্রন্টের থেকে আমরা করতে পারি, এখান থেকেও করতে পারি। এখান থেকে যদি করি, অ্যাঙ্গেল স্ন্যাপটা অন রাখবেন, সাম্যাবস্থায় আছে, ইকুইলিব্রিয়াম পজিশন অটো কি অন, 5 ফ্রেমে এটাকে উপর, সরি 5 ফ্রেমে এটাকে উপর দিকে নিয়ে গেলাম 50 ডিগ্রি, এটাকে উপর দিকে নিয়ে গেলাম 50 ডিগ্রি, একই রকম। এই দেখেন 50 ডিগ্রি গেল। আবার পরবর্তীতে এটাকে জিরোতে নিয়ে আসবো, অথবা আপনি এই যে জিরো ফ্রেমটা শিফট অ্যান্ড ড্র্যাগ, এটাকে কপি করে দিলেও হবে। বুঝলেন কি করলাম? জি স্যার, এটা তো অনেক সহজ হলো, বুঝতে পারলাম। এটা সহজ, এই যে এটা পাওয়ারফুল সফটওয়্যার, এটাও কপি করার সুযোগ দিছে, দেখেন কপি করে দিলাম, চলে আসলো। হ্যাঁ, আচ্ছা, এবার যান 15 নম্বর ফ্রেমে। 15 নম্বর ফ্রেমে যে এটাকে, হ্যাঁ এটাকে এদিকে দিয়ে দিলাম, ধরেন আবার 50 ডিগ্রি বা 60, হ্যাঁ এটা আপনি যদি একটু কম বেশি করেন 60 ডিগ্রি 50। রফিকুল ইসলাম, মাইকটা মিউট করেন। ইকুয়াল হবে। হ্যাঁ, আবার এটাকে নিয়ে আসলাম 50। ওকে, আবার ওই যে জিরো ফ্রেমের যে অবস্থাটা, সেই কি ফ্রেমটা কপি করে দেই, ইকুইলিব্রিয়াম পজিশন, সেই 01, হ্যাঁ
0 -1 সেই ফর্মুলা দেখছেন, ওই ফর্মুলা কিন্তু কিন্তু এটা তো মাত্র আমরা অল্প একটু করলাম, কিন্তু এখন এই প্রজাপতিটা অনেকক্ষণ ধরে উড়বে। এখন এটা যে অনেকক্ষণ ধরে এটাকে আমি উড়াবো, এখন যদি আমি এই পুরো সময়টা জুড়ে এটাকে এইভাবে অ্যানিমেট করতে থাকি তাহলে কি হবে বলেন? কঠিন না? তাহলে এটা করতে করতে তো কষ্টকর সারাদিন ব্যাপার। পার হয়ে যাবে। এখন এটাকে ভুল আমরা হওয়ার সম্ভাবনা থাকে। ওই যে লুপ করে দিব, লুপ। ওকে, সো এটা রাইট বাটন ক্লিক করে কার্ভ এডিটর, রাইট বাটন ক্লিক করে কার্ভ এডিটর। এখানেও সেই সাইন ওয়েভই পাবেন। ওই দেখেন, বলছিলাম না যে সাইন ওয়েভ তৈরি করে, ওই যে সেই যতগুলা মোশন আমরা দেখলাম, দেখেন সেই সাইন ওয়েভ তৈরি করেছে, একই সাইন ওয়েভ। এটাকে আমরা এখন কন্টিনিউয়াস করে দিব। সো এডিট থেকে কন্ট্রোলার, আউট অফ রেঞ্জ টাইপ, লুপ। ওকে, লুপ এটা সিলেক্ট করলাম, ওয়াই রোটেশন, এডিট, কন্ট্রোলার, আউট অফ রেঞ্জ টাইপ, লুপ। ওকে, লুপ। এবার দেখেন, কিন্তু কোথায় জানি একটু আটকে আটকে যাচ্ছে না? এর কারণ হচ্ছে এটা যখন মাঝের জায়গাটা অতিক্রম করবে তখন তার ভেলোসিটি থাকবে ম্যাক্সিমাম। সরল দোলকের ক্ষেত্রেও তাই হয়, যখন মিডলের পজিশনটা অতিক্রম করতে থাকে তখন তার বেগ হয় সবচেয়ে বেশি, বুঝছেন? এখন এই ওর ডানাটাকে আমরা ফাস্টার করতে পারি, কিন্তু তার আগে আমাদের ওই কারেকশনটা একটু করতে হবে। এটা সিলেক্ট করে রাইট বাটন, আবার কার্ভ এডিটর, তার এই যে মিডল পজিশন, যেটা মিডল, দেখেন এই যে আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে কি, আমাদের এখানে অনেকে অ্যানিমেশন করে কিন্তু এইসব ব্যাখ্যাগুলা বা এই জিনিসগুলা না বুঝে ব্লাইন্ডলি করে, দ্যাটস ওয়াই আমরা অ্যানিমেশনে পিছিয়ে আছি, বুঝতে পারছেন? এক্সপ্লেনেশন গুলো জানে না কেন কি হয়। এই সেট ট্যানজেন্ট টু ফার্স্ট, এই যেটা ফার্স্ট করে দিলাম, কারণ সে যখন ইকুইলিব্রিয়াম পজিশনটা অতিক্রম করবে, সাম্যাবস্থা, ওইটা তো মুছে বুঝছি, সরি, সাম্যাবস্থা মানে এই যে মাঝের জায়গাটা যখন অতিক্রম করবে তখন বেগ হয় সর্বোচ্চ। তো এটাই জন্য ফার্স্ট করলাম। তো সিমিলারলি এটাও ইকুইলিব্রিয়াম পজিশন, এটা সেট ট্যানজেন্ট টু ফার্স্ট, সেট ট্যানজেন্ট টু ফার্স্ট করলে এখন দেখবেন যে আপনার অ্যানিমেশনটা খুবই স্মুথ থাকবে, কোথাও যে আটকাচ্ছে না। হ্যাঁ, বাট এখন আমরা এটাকে একটু দ্রুততম করব। দ্রুততম করার জন্য এটাকে টেনে দিলেই হচ্ছে। বাট আমরা রাইট বাটন ক্লিক করে ড্রপ শিট, এখানে যে আপনি যদি এই যে রেঞ্জ একটা অপশন আছে, রেঞ্জে যে এটাকে আপনি যদি ছোট করে দেন 10 ফ্রেম, তাহলে স্পিডটা বেড়ে গেল। এখন একটু দ্রুত মুভ করবে। দেখছেন প্রজাপতি? এখন এই প্রজাপতিটাকে আমরা উড়াই দিব। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে একটা ফুলের বাগান নিয়ে সেটার উড়ে আর রেন্ডার করলেই আপনার হয়ে গেল। তো আমরা এটা একটু দেখি। আচ্ছা, প্রজাপতির নিচের দিক যে কালো, ওইটা কিভাবে ভিজিবল করা নিচের যাবে? দিকে কালো না আসলে, তাহলে ওই যে না, নিচের ওই দিকে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন ঠিক আছে ঠিক আছে। না, ওইটা তো আলোর জন্য, আলো আছে না, ওইটা তো অন্ধকার সাইডে আমাদের এখানে। এটা তো ডিফল্ট লাইটে আছে, বুঝছেন না? আচ্ছা, ডিফল্ট লাইট, পেছন থেকে লাইট পড়ে না, জি সেজন্য। আচ্ছা, টেক্সচার তাহলে দুই পাশেই পড়ছে স্যার। হুম, আচ্ছা। তো আমরা এখানে, আচ্ছা এখানে সার্চ করি ফ্লাওয়ার গার্ডেন। লাল তো একটু সবুজ টাইপের নিলে ভালো লাগবে না, এই জায়গাগুলো এখানে উড়াইতে পারি, কি বলে, এদিক দিয়ে একটু উড়াউড়ি করলে, এটা ছোট যদি সেইটাই নেই। এটা কিন্তু হোমওয়ার্ক, হ্যাঁ, সবাই করবেন। ওকে, জি স্যার, জি স্যার। এটা অনেক সহজ হবে স্যার। ফ্লাওয়ার গার্ডেন এই ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসবো। 8 নম্বর প্রেস করলাম। আমার মাউসে একটা চেঞ্জ করছি, খেয়াল করতেছেন? জি স্যার, কালার। হ্যাঁ, এটা করছি যে আপনাদের সুবিধার্থে। এখন আমি কই দৌড়াদৌড়ি করি মাউস
অনেকে নাকি দেখে না। এখন অন্তত দেখা যাবে না যে কোথায় কোথায় যাচ্ছে। আচ্ছা, এই যে এই জায়গাটা নিয়ে আসবো, হ্যাঁ, নান বাটনে ক্লিক করেন। অনেকভাবে আনা যায় এখানে, বিটম্যাপ, বিটম্যাপ, ফ্লাওয়ার গার্ডেন চলে আসছে, কিন্তু দেখেন যেভাবে চাইছিলাম ওইভাবে নাই। তাহলে কি করব আমরা, এটাকে ড্র্যাগ করে ম্যাটেরিয়ালে ছেড়ে দিব, ইনস্ট্যান্স, এটা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে যখন এটা খুলবে তখন এই যে এনভায়রনমেন্ট ম্যাপিং, এটা স্ফেরিক্যালের পরিবর্তে স্ক্রিন করে দিব, স্ক্রিন। ওকে, তাহলে যা চাইছিলাম তাই হয়েছে। আমাদের প্রজাপতিটা এখানে। আচ্ছা, এইবার এটা একটা মজার ব্যাপার হয় কি, এটা যদি আপনি কাউকে না বলেন, বুঝছেন, বুঝতে পারবে না। বুঝতে পারবে বলেন এটা রিয়াল নাকি? হ্যাঁ, এই যে এই প্রথম আপনারা একটা জিনিস আউটপুট করবেন, যেটা মানে কেউ ধরতে পারবে না যেটা কি, আপনি যদি না বলেন যেটা কি সত্যি নাকি বানানো। আপনারা দেখেন, জিজ্ঞেস করে অনেকে ধরতে পারবে না। আচ্ছা, এবার এই যে এটাকে প্রজাপতি ওড়ার সময় একটা জায়গায় দেখবেন যে প্রজাপতি একটু এমন এমন এভাবে ওঠানামা করে না, এইভাবে উঠতে থাকে, দেখছেন তো, এমন এমন করে, এভাবে তো উড়ে যায়, সেটা আছে, কিন্তু একটা জায়গায় একটু উঁচু নিচু জি স্যার। এভাবে উড়াউড়ি করে না। ওই জি। টাইপের একটা অ্যানিমেশন যদি আমরা করি, ধরেন এটা এখানে আছে, এদিকে একটু উপরে উঠাইলাম হালকা, এদিকে একটু উঠলো, আবার মনে করেন একটু এদিকে নেমে আসলো, হ্যাঁ, আবার হয়তো একটু উপরে উঠলো, মানে এটা করতে পারেন আর কি, এরকম। এই এটা এদিকে বসলো, মানে এই জায়গাটায় সে একটু নড়াচড়া করছে, নড়াচড়া। অটো কি অন আছে যেহেতু, সো বডি ধরে টান দিতে হবে, ডানা ধরে টান দিলে ডানা ছিঁড়ে যাবে, বুঝছেন। খুব সাবধান, প্রজাপতি তো সাবধানে কাজ করতে হবে এই জায়গায়। এই যে, বুঝছেন, দেখেন এটা যদি আপনি না বলে দেন এটা কেউ বুঝবে বলেন? না স্যার, বুঝবো না। রাইট। স্যার একটু বেশি করে দেন স্যার। না, ফুলের উপরে গেলে এরকমই করে প্রজাপতি, মানে এরকমই ফুলের- করে, হ্যাঁ, এই ফুলের টাইপের। উপরে। আপনি না একটু স্যার, লক্ষ্য মানে করে সংখ্যা একটু বাড়ায় দেন স্যার। আচ্ছা, ওটা- সংখ্যা আপনারা বাড়াবেন, ওটা তো স্যার কপি করতে হবে। হ্যাঁ, কপি করে করলে হবে, এটা আপনারা করেন, বা আলাদা আলাদা বানাবেন, অসুবিধা কি, ভিন্ন ভিন্ন নাম টাম দিয়ে বানাবেন। এখন ধরেন এটাকে আমরা রেন্ডার করে বের করব না, তো এভাবে ফাইল তৈরি করি। এই যে এখানে গেলাম, তার আগে এর একটা সেভ দিই। বাটারফ্লাই, এটা আমি বিভিন্ন জায়গায় বহু জায়গায় ব্যবহার করছি, কিছু নাটকের মধ্যে ইউজ করছি, বিজ্ঞাপনে, বুঝছেন। সময় সুযোগ পাইলে দেখাবো। স্যার অনেক সময় দেখি যে ওই যে সাবানের বা কোনো টেলকম পাউডারের হ্যাঁ। বিজ্ঞাপন, নায়িকার হাতের উপরে সে বসতেছে আবার উড়ে চলে যাচ্ছে। এরকমই একটা নাটকের নামও ভুলে গেছি, অনেক আগে তো, কি নাম জানি ছিল, ভুলে গেছি নাটকের নামটা। আচ্ছা স্যার, এটা তো স্টিল ইমেজের উপর করতেছেন, তো তাহলে ভিডিওর এই যে উপরেও করতে পারবেন, সিমিলার হ্যাঁ, ওয়েতে সেক্ষেত্রে কি করতে হবে? ভিডিওর উপর করতে হলে উপরেও দেওয়া যাবে। ওইটা হচ্ছে যে ভিএফএক্স, ভিজুয়াল ইফেক্ট, তখন আপনার একটু মোশন ট্র্যাক করে ওইটা অ্যাডজাস্ট করা লাগে, ওটা আফটার ইফেক্টে করতে হবে। ওইটা কিন্তু আরেকটা পার্ট, ওইটা কিন্তু আরেকটা বিষয়। কিন্তু ভিএফএক্স প্রজাপতিটা তো 3D তে বানাতে হবে। ওইটা 3D তেই বানাবেন। স্যার এটা এটা আমি ব্যাকগ্রাউন্ড এটা নিয়ে যাবো। পাইলে পরে রিমুভ আমি করে খুঁজে স্যার পাইলে আপনাদের ভিডিও দেখাবো না, এটা এমন কঠিন না। আমি এটা করছিলাম, ওইটা কি নাম জানি, এদের নামটা আমি ভুলে গেছি। যাই হোক, ওইটা একটা কাজ করা হয়েছিল। আচ্ছা, স্বপ্ন কি নাম, আচ্ছা নামটা মনে নেই নাটকে, মনে বললে বলবো নি বা দেখাবো নি। স্যার এটা গ্রিন স্ক্রিন করে বের করা যাবে না স্যার? হ্যাঁ, এটাকে আমরা আলফা চ্যানেল করে আউটপুট বের করতে পারবো প্রজাপতি, বুঝছেন। তাহলে এটা ভিডিওতে আলফা ইউজ চ্যানেল করা করা কোনো ব্যাপার না। আলফা চ্যানেল করলে যে আপনারা ভিডিও এডিটিং এগুলো শিখছেন না,
তখন জি, এটা স্যার। নিয়ে বসাই দেওয়া তো কোনো বিষয় না। আচ্ছা স্যার, হ্যাঁ এখন বুঝছি। এটা আমি চাইলে এখান থেকে তো আলফা টার্গা সিকোয়েন্স হিসেবে আউটপুট বের করে দিতে পারি, তাইলে হ্যাঁ। তো আলফা হয়ে গেল, বুঝছেন? জি স্যার, তখন হ্যাঁ। আপনি এটাকে যে কোনো জায়গায় বসাই দিতে পারবেন। আচ্ছা, এবার এটাকে আমরা একটা আউটপুট যদি বের করি, ট্রানজিশন ইফেক্ট দিয়েও ওখানে বসানো যাবে। হুম, এটা স্ক্যান লাইনই করছি আমরা। এটা যে রেঞ্জ ফ্রম 0 to 100 ফাইল বাটারফ্লাই। এভিআই করি, ডট এভিআই, হ্যাঁ, রেন্ডার, এখন রেন্ডার হচ্ছে। এবং এই রেন্ডার আপনি দেখেন যে এটা মানে না বললে এটা কেউ ধরতে পারবে না। স্বপ্ন হয়ে গেছে, দেখছেন রেন্ডার কত তাড়াতাড়ি হলো, দেখেন কত তাড়াতাড়ি রেন্ডার হলো, ঠিক না? সো ফাস্ট। স্যার, এটা কি ল্যাপটপ না পিসি কোনটা? যেটা এখন ইউজ করতেছেন? হুম, এখন যেটা ইউজ করতেছেন, এই যে আমরা ক্লাস করতেছি। ও এই যে এটা হ্যাঁ। পিসি, এটা পিসি, আমি দুইটা স্ক্রিনে করতেছি। আমার তো ধরেন এখানে ক্লাস অন্য ক্লাস নেওয়া লাগে, তো অনলাইনে যে ক্লাসগুলো নিই এটা দিয়ে দিই। এই যে বাটারফ্লাই এভিআই, দেখেন এটা যদি আপনি না বলেন কাউকে, কেউ বুঝবে বলেন? না। বুঝার কোনো কায়দা নেই। তাহলে এই যে আপনারা এখন যা শিখলেন, এই দেখেন 14-15 নাম্বার ক্লাস এসে এমন কাজ করতে পারেন যে যা সবাই ভাববে যে রিয়াল একটা অ্যানিমেশন, রিয়াল ওয়ার্ল্ডের একটা জিনিস, ঠিক আছে? হয়তো ছোট্ট একটা জিনিস দিয়ে শুরু, কিন্তু এই কাজটা আপনারা করলে একটা এই তৈরি হবে। এটার অবশ্য আমার এটা এখানে তো টিউটোরিয়াল আছেই, এই টিউটোরিয়ালও পাবেন। এটা অলরেডি এই টিউটোরিয়ালটা আমি আরো অনেক জায়গায় এর আগেও দিছি, তো বিভিন্ন লাইভ ক্লাসগুলো আছে না, আমার লাইভ ক্লাসও আছে ইউটিউব। স্যার এই ফাইল তো স্যার অ্যাডোব প্রিমিয়ার মতো কাজ করবে না, তাহলে সেক্ষেত্রে কি করা যায়? অ্যাডোব প্রিমিয়ার কাজ করবে। কি কাজ করবে তো, এভিআই ফাইল কাজ করে তো। এভাবে ফাইল প্রিমিয়ারে কাজ করে না? কাজ করে স্যার। করে স্যার। হ্যাঁ সেটাই তো। আপনি তাহলে কি নিবেন? এমুভি নিতে চান? নেন, এভাবে কাজ করবে, সবই কাজ করবে। এই যে এখানে এটা যদি কেউ আমার ওই ভিডিও পাওয়ার আগে দেখতে চান, এখানে আগে দেখতে পারেন চাইলে। এই জায়গায় আছে আমার, এইখানে কোনো একটার মধ্যে আছে, লাইভ ক্লাসের কোনো একটার মধ্যে আছে, এটা আমার খেয়াল নাই। তবে এটা আমি ইন্ডিভিজুয়ালিও বানাইছিলাম অনেক আগে, আমি দেখি বাটারফ্লাই। এই যে দেখছেন দুইটা পার্ট আছে না, এই যে বাটারফ্লাই অ্যানিমেশন দেখছেন, এই সেম বাটারফ্লাই, এই যে বাটারফ্লাই অ্যানিমেশন ইন 3ds Max, এই যে দুইটা আছে। ওকে, স্যার আমাদেরকে 10 মিনিটে দেখালেন, ওখানে 2টা ক্লাস কেন লাগলো? দুইটা ক্লাস, এটা দেখেন এখানে ব্যাখ্যা ট্যাখ্যা আছে, আমি তো আবার একটু ওইভাবে দেখাইতে চাই। দেখেন সেম জিনিস যা দেখছেন, আপনাদের যা দেখেছি এখানে তাই আছে। আচ্ছা মিলিয়ে দেখেন কতটুকু পার্থক্য, খুব একটা পার্থক্য পাবেন না, একই রকম। ঠিক আছে, ওই যে দেখেন, তাই না? সেম।
ওকে, আপনারাও 10 মিনিটে দেখেন নাই, মনে হয়েছে 10 মিনিট। এখন কয়টা বাজে? খেয়াল আছে? 10:30 বাজে। এটা শুরু করছি কখন? এটা প্রায় 40 মিনিট 45 মিনিট লাগছে, ঠিক না? ঠিক কিনা বলেন? না স্যার, অত লাগেনি। আজকে তো ক্লাসই শুরু করছি মনে হয় 9:40। আর এটা তো ফার্স্টে স্যার তো বুঝাইছে বিষয়টা, তখন সময় লাগছে না। হ্যাঁ, থিওরি 9:40 থিওরি গুলো না স্যার, আপনি ড্রয়িং করছেন 10 মিনিট, বেশি লাগে নাই। 10 মিনিট না না। হ্যাঁ আচ্ছা, এটা স্যার, রেকর্ড আছে, রেকর্ড আছে তো, রেকর্ডে দেখবেন আপনার 10 মিনিট রেকর্ডে দেখেন কত লাগছে। দেখা পরে জানেন। মানে ড্রয়িংটা। ও আচ্ছা, যাই হোক, এই যে এখানেও দেখে নিতে পারেন ইফ ইউ উইশ। এটা আমি ম্যাক্সে মায়াতে উদয় করা আছে। আর এই যে বিভিন্ন ধরনের অ্যানিমেশনের যদি ধারণা পাইতে চান, এটা দেখলে যেটা হবে, যেমন এই যে ডাইনামিক সিমুলেশন, এটা কি জিনিস, তাহলে একটু রিয়াল ফ্লো সফটওয়্যারটা, এই যে অনেকগুলা পাথ, কে যেন বললেন না যে কতগুলা পাথ আছে, যেমন এই যে ডাইনামিক সিমুলেশন, এটা একটা পাথ, মায়া ডাইনামিক। হ্যাঁ, অ্যানিমেশনের পদার্থবিজ্ঞান, এটা তো একটা আছে। কুইক রিক, এই যে ক্যারেক্টার, এগুলো এক একটা ডাইমেনশন, বুঝছেন, যে যের দিকে কাজ করতে চায়। ও সেক্টর আছে ভিড়ে, এটা আবার মায়া, এগুলো কিন্তু মায়ার এটা তো আরেকটা সফটওয়্যার ম্যাক্সের মতো, এবং জানেন তো মায়ার নাম্বার 1 সফটওয়্যার। এই যে আমার কিছু অ্যানিমেশনের যে এগুলো বিজ্ঞাপনের কিছু কাজ এখানে আছে, এই কাজগুলো দেখতে পারেন। দুই একটা এখানে, এই যে এখানে আছে 1টা 2টা 3টা, এগুলো অ্যাড অনেক পুরানো, 12 বছর আগের, বুঝে নিতে অবস্থা। এই অ্যাড গুলা সব 1 যুগ আগের, এক যুগ আগের চ্যানেল অনেক আগে তো। হুম হুম চ্যানেলটাও তো তাহলে অনেক আগে। চ্যানেলও অনেক আগের, কিন্তু দেখেন অবস্থা। ভার্জিন আমরা- ড্রিঙ্ক তো তখন আমার ছোটবেলায় ছিল মনে হয়। ভার্জিন হ্যাঁ, ভার্জিন ভার্জিন ড্রিঙ্ক। সেটাই। আর কত পুরানো না। স্যার, ও, ওই আপনার দিন একটা ছবিগুলোই আপনাদের দেখে এই যে বোঝা যায়। টিউটোরিয়ালটা প্রবলেম হয়েছে কি জানেন, আমি তো এই যে একটা ভিডিও দেখাইতেছিলাম না আমাদের, হ্যাঁ, জি জি ওই স্যার। ওই যে আবাদ সিটির যে একটা ভিডিও দেখালাম না, জি স্যার, জি। তো পরে আমি যখন এটা আপলোড করতে গেছি, আমাকে বলতেছে এটা কপিরাইট দিছে, বুঝছেন, ওই যে আমার ওই ভিডিওটার জন্যই ধরছে। হ্যাঁ, পরে ওই মাঝখান থেকে ওইটা কেটে বাদ দিতে হয়েছে, ওই জন্য আবার সময় লাগছে। হ্যাঁ, ওইটা কপিরাইট ইস্যুতে ধরে পড়ছে, ওই ভিডিওটা যে স্ক্রিনে প্লে করছে, চিন্তা করেন। এই জন্য প্লে করলাম না, এটা প্লে করলে এটা আবার দেখবেন। স্যার, এইটা তো ইউটিউব মনে হয় এআই টেকনোলজি দিয়ে সার্চ করে, কিন্তু ওরা এত পারফেক্টলি বোঝে কি করে যে এখানে এটা এরকম দেখানো এটা তো হয়েছে? বুঝলাম না, আমার ওইটা ধরে আটকাই দিছে, এবং এটা বলছে এটা তোমার কপিরাইট ইস্যু আছে। কারণ এত বড় পরে একটা দেখি যে ভিডিওর ওই যে ভিতরে হ্যাঁ, কিন্তু আবার এডিট করে দিলে ধরতে পারে না। আমি স্যার এরকম এডিট করছি, করে ধরতে দিলে পারে না। ধরতে পারবে না। না, পরে আমি এডিট করছি, ওই ইউটিউবেই তো এডিট করার স্কোপ না, নাই। ক্লিপটাই রাখবেন, মানে আমি ক্লিপটা রাখি, আপনি যদি ইফেক্ট দিয়ে দেন একটা, তাহলে আর ধরতে পারে না। এটা আমি নিজে করছি স্যার। রাইট, যাই হোক, এটা ধরছিল, পরে এটা ঠিক করছে। এই জন্য কোনো কিছু প্লে করলে এটা ধরে বসে, বুঝছেন। ওকে, এরপরের ক্লাসে আর একটু আগে যাই, কি বলেন? হ্যাঁ, এখন তো একটু তাড়াতাড়ি যাওয়া যায়, জি স্যার, আগাইলে আপনাদের তো সমস্যা নেই। না আজকে স্যার, তো এটা ছোটই না ছিল। স্যার, সমস্যা নেই। একদমই ছোট। একদম ছোট স্যার। এখন সবই কিন্তু এরকমই পাবেন। বললাম না, প্রথম দিকে আমাদের অর্ধেক এই কোর্সের প্রথম হাফটা হইলো একটু সময় লাগে বেশি, কিন্তু পরের দিকে এগুলো সবই হচ্ছে ছোট ছোট টেকনিক। বাট এই ছোট টেকনিক দিয়ে আপনি কিন্তু বহু কিছু করতে পারবেন। এই যে স্যার, এটা loop আমার animation। একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে এই যে প্রজাপতি কিংবা আমরা একদিন হ্যান্ড তৈরি করলাম, আমরা রেফারেন্স নিয়ে আসলাম একটা, তো দেখা যাচ্ছে অনেক সময় স্যার গাড়ি, তারপরে এগুলোর ওই যে ব্লুপ্রিন্ট, যে জেপিজি ফাইল গুলো নেটে পাওয়া যায়, ওইগুলোর প্রশ্ন হচ্ছে 3টা। এখন 3টা রেফারেন্স নিয়ে এসে আমি কাজ করব কিভাবে? ওই যে 3টা, আপনার তো শুধু ফ্রন্ট 3টা দেখলে হবে 4টা, না, লেফট। হ্যাঁ, ওইটা এটা হ্যাঁ, প্রজাপতি যেমন লেফট, রাইট, টপ, বটন, এরকম 4টা লাগে। থাকে অনেক সময়। 4টা, ওইটা রেফারেন্স ওই ধরনের কোন একটা অবজেক্ট করতে গেলে তখন তো হুম। আপনার ওই সাইড গুলা মিলাইতে হবে না। জি স্যার, ওইটা কিভাবে করব? হ্যাঁ, ওইটাও ওই একই, ওইখানে যে নিয়ে আসবেন এই জায়গায়, এটা সেভ দিই। কারণ ওইটাতে করবেন কি, এই যে ধরেন এখানে একটা প্লেন নিলেন, হ্যাঁ, একটা একটা plane। প্লেনের মধ্যেই তো 4টা নিয়ে আসা লাগবে স্যার। না 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 না, না, একটার মধ্যে না, চারটার জন্য 4টা প্লেন। 4টার জন্য 4টা, হ্যাঁ ঠিকই বলছেন।
এই যে এটাকে আবার আপনি 90 ডিগ্রি রোটেট করবেন না, জি সবগুলোকে ঘুরাতে হবে, শুধু এই যে নিচেরটা 90 ছাড়া। দুইটাই আনা, বেশিরভাগ ক্ষেত্রে দুইটা, চারটা লাগে না, এই যে দুইটা, এখানে একটা আছে না, এই যে এইভাবে। এখন ধরেন আপনার একটা অবজেক্টের আপনি ফ্রন্ট রাখলেন আর সাইড রাখলেন, ফ্রন্ট আর সাইড হইলেই তো হয়ে যায়, আবার অনেকগুলোতে টপ লাগে, টপ টপ লাগে, লাগলে তখন আপনার টপ নিতে হয়, গাড়ি জি করতে হলে স্যার, স্যার টপ টপ লাগে। লাগে, গাড়ি করতে হলে টপ লাগবে। টপ লাগে স্যার। হ্যাঁ আমি গাড়ির বেশ কয়েকটা আমার আমার নামায়, আমার- আমার শিক্ষা হয়ে গেছে স্যার। হ্যাঁ, এই যে গাড়িতে টপ লাগবে, তখন মনে করেন এটা এখানে রেখে দিলেন এর নিচে, তো ওই ইমেজ গুলা টপটা মনে করেন ফ্রন্ট ইমেজ এখানে দিলেন লেফট আর টপ, তারপরে একটা বক্স নিয়ে ওই সবগুলা সাইডের সাথে শুধু মিলাবেন, বুঝতে পারছেন না? এটা জি স্যার, মডেলিং এখন ইস্যু, এটা মডেল করতে থাকলে এমনি পারবেন। আমরা বরং পরের এটা দেখে ফেলি, তাহলে একটু আগে আগে শেষ হলে ভালো। ইউজ অফ নয়েজ কন্ট্রোলার পারবেন তো না? এটা তো পারা যাবে, রাইট? জি স্যার। আমরা জি নয়েজ স্যার, কন্ট্রোলারে পারবো। যাই, হ্যাঁ? আচ্ছা, ইউজ অফ নয়েজ কন্ট্রোলার। তো দেখেন এগুলো সবই হচ্ছে ছোট ছোট জিনিস, যেমন ধরেন একটা, এই যে একই ইকুইপমেন্ট, মানে বিষয়টা কিরকম, আপনি একটা যন্ত্র তৈরি করলেন, ধরেন একটা ফ্যান বানাইতে গেলে এটা একটা সময় লাগে না? ফ্যানটা জি। বানাইতে গেলে যে ফ্যান বানাইছে এটা একটা ইন্ডাস্ট্রিতে তৈরি করছে, কিন্তু ইন্ডিভিজুয়ালি যদি আপনি একটা ফ্যান বানানোর চিন্তা করেন, আপনার কতদিন লাগবে বলেন? কতদিন লাগবে? অনেক দিন লাগতে পারে, অনেকদিন কারণ লাগবে, আপনার কয়েল বানানো মেটেরিয়াল লাগে জোগাড় স্যার। করতে হবে, এটা ডিজাইন করতে হবে, এটা কাটতে হবে, হ্যাঁ, ওয়ার্কশপে যে এগুলা জোড়া টোড়া দিতে হবে, মোটর বসাইতে হবে, অনেক কিছু। ফ্যান বানানোর পরে যখন এটা চালু করবেন, চালু করার জন্য আপনার ওই বানানোর যে সময়, সেই সময় কি আর লাগবে? লাগবে না। তখন শুধু বিদ্যুতের কানেকশনটা যদি আপনি জানেন যে কিভাবে হাউ টু কানেক্ট উইথ দ্য ইলেকট্রিক লাইন, সুইচ টুইচ কেমনে লাগাইতে হয়, জানলে পরে জাস্ট, হ্যাঁ, এটা কয়েক মিনিটের কাজ, ঠিক না? জি স্যার। আমাদের এখানেও কিন্তু তাই, আমরা আগের যে পার্টটা, সেই পার্টটা ছিল এরকম যে আমরা জিনিসগুলা বানাইতে আমাদের সময়টা লাগে, তারপরে কাজ করতে কিন্তু এখন যে আমরা অ্যানিমেশন করছি এগুলো খুবই কম সময়ের কাজ, বাট আবার এই বিদ্যুৎ দিয়ে কিন্তু আবার বহু কিছু করা যায়। সো সেই বহু কিছুর জন্য আমাদের চিন্তা ভাবনাটাকে আরো অনেক, মানে অবজারভেশন বাড়াইতে হবে, বহু এক্সপেরিমেন্ট করতে হবে, দেখতে হবে বিভিন্ন ধরনের, এটা এই জায়গাটাই আপনাদের ক্রিয়েটিভিটি, এখানটায় ক্রিয়েটিভিটিটা কাজে লাগাইতে হবে। তো এই সিম্পল যে কৌশলটা আমরা দেখলাম, দেখেন এটা দিয়েও কিন্তু আমরা অনেক কিছু করতে পারবো। ওকে, তো আমরা এখন যেটা দেখতে চাচ্ছিলাম সেটা হচ্ছে নয়েজ কন্ট্রোলার। নয়েজ মানে গন্ডগোল, এটা আবার কন্ট্রোলার হয় কি করে না? এটা কিন্তু একটা কন্ট্রোলার। অনেক অ্যানিমেশন আছে যে অ্যানিমেশন গুলো ম্যানুয়ালি তৈরি করা রিয়েলি টাফ। এটা এটা এমনিতে তৈরি করা যায় না, বুঝছেন? এটা খুব কঠিন ম্যানুয়ালি তৈরি করা। যেমন ধরেন কোন একটা ভাইব্রেশন, একটা গাছের পাতা নড়ছে, এই ধরনের কিছু, একটা গাছের পাতা নড়াচড়া করছে, র্যান্ডমলি নড়াচড়া করতে পারে, তো সেটা খুব কঠিন একটা বিষয়। অথবা মনে করেন ঝড় বৃষ্টির দিনে বিজলি চমকাচ্ছে, তো বিদ্যুতের চমক, আলোর যে ভেরিয়েশন, সেই ভেরিয়েশনটা যদি আমরা এনিমেট করতে চাই, তাহলেও কিন্তু আমাদেরকে অনেক কি ফ্রেম তৈরি করতে হবে, অ্যানিমেশনের অনেক কলা কৌশল অ্যাপ্লাই করতে হবে, তাই না? বাট এই জিনিসগুলো যদি আমরা কোনো এরকম যান্ত্রিক কোনো ব্যবস্থা, যেমন বৈদ্যুতিক একটা, আপনি একটা ফ্যান যদি হাত দিয়ে ঘুরাইতে যান, তাহলে আপনার, হ্যাঁ, হাত দিয়ে, আগে তো আগেকার দিনে এরকম টানতো না ফ্যান, তাই না? মনে আছে ফ্যান টানাটানি করতো, হ্যাঁ, ওই যে বাতাস দেওয়ার জন্য এরকম টানতো, আর স্যার। আমি স্যার হাত পাকা ইউজ করছি অনেক। হাত পাখা ছিল অনেক, তারও অনেক আগে, ওই জমিদারদের, রাজা জমিদারদের জি স্যার, জি স্যার। জি দেখায় না? স্যার। জি, হ্যাঁ, হুমায়ুন আহমেদের নাটকে দেখেছে। হ্যাঁ, কি কষ্টকর ব্যাপার ছিল সেটা। যাই হোক, এখন তো আর ওই সমস্যা নাই। তো এখন এটা হচ্ছে এরকম, আপনি যদি সিস্টেমটা জানেন, কানেক্ট করে দিবেন, শুরু হয়ে যাবে কাজ। তো এটাই হচ্ছে যে ধরেন আমি কোনো একটা কিছুকে নাড়াচাড়া করতে চাই, ধরেন আমরা এখানটা ঘাস আছে, ঘাসের একটা ফলা, আগে এটা একটা ঘাসের ফলা মনে করেন, একটা ঘাস বাই জাতীয় কিছু, আর একটু যদি আমরা একটু ডিটেলিং করি, স্লাইস করে এই ধরনের একটা ঘাসের ফলা পাতলা করলাম, একটু হাইট সেগমেন্টটা দিয়ে নিলাম 20। এবার এটার মধ্যে আমি বেন্ড একটা মডিফায়ার অ্যাপ্লাই করলাম। এটা তো জানেন যে বেন্ড দিয়ে আমরা এইভাবে এটাকে নাড়াচাড়া করতে পারি, অনেক বাতাস, হ্যাঁ, এবার বাতাসে কাত হয়ে পড়ছে, আবার সোজা হচ্ছে, এরকম করা যায় না? যায় তো না?
জি স্যার। কিন্তু এই অ্যানিমেশনটা যদি আপনি করতে চান, এটা কত সময় লাগবে? অনেক সময় নিয়ে নেবে না বলেন? আপনার এটা ধরে ধরে করতে হবে। বাট আমি যদি অনেক, ওরকম অনেক। কোন একটা যন্ত্র ইউজ করতে পারি, যেই যন্ত্র এই কাজটা করবে, সে কি করবে? সে এই অ্যাঙ্গেলটার উপরে কাজ করবে। মানে অ্যাঙ্গেলের মধ্যে সে একটা পরিবর্তনশীল একটা সিগন্যাল দিবে, ফ্রিকোয়েন্সি ক্রিয়েট করার মতো। মানে সে একটা পরিবর্তনশীল, মানে ভেরিয়েবল, একটা ভেরিয়েবল সিগন্যাল যদি সেখানে জেনারেট করতে পারে, তাহলে কিন্তু এই মানটা পর্যায়ক্রমিক ভাবে যদি পরিবর্তন হইতে থাকে অ্যাঙ্গেল ভ্যালুটা, তাহলে এটাও চেঞ্জ হইতে থাকবে। তো সেই জিনিসটাই হচ্ছে এই কন্ট্রোলার, এটাকে বলা হয় নয়েজ কন্ট্রোলার। এটা সিলেক্ট করে এটা আমরা কার্ভ এডিটরে দিয়ে দিব। এখানে জিনিসটা খুব ছোট, খেয়াল করেন। সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, কার্ভ এডিটর। কার্ভ এডিটরে যে কি করবো এখন? অ্যাঙ্গেল খুঁজে বের করতে হবে। এখানে খুঁজে বের করতে হবে এই যে বেন্ড, বেন্ডের অ্যাঙ্গেলটাকে আমাদের খুঁজে বের করতে হবে। এই যে অ্যাঙ্গেল, তার মানে আমরা অ্যাঙ্গেলটা পেয়ে গেছি। ওই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল এখানে আছে, ঠিক আছে? এটাই কিন্তু এটা। আর এটাকে কন্ট্রোল করবে কে? নয়েজ। রাইট বাটন ক্লিক করে এটার উপর রাইট বাটন ক্লিক করেন, করে অ্যাসাইন কন্ট্রোলার। এই যে অ্যাসাইন কন্ট্রোলার, এই দেখেন এগুলো হচ্ছে সব কন্ট্রোলার, বুঝতে পারছেন? ম্যাক্সে এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের কন্ট্রোলার। এই কন্ট্রোলার গুলো দিয়ে আমরা কন্ট্রোল করব। এর মধ্যে আমরা চুজ করব নয়েজ, নয়েজ ফ্লোট, নয়েজ। ওকে, এই যে নয়েজ, একটা এটা একটা ভেরিয়েবল সিগন্যাল অ্যাকচুয়ালি। হ্যাঁ, এবার দেখা যাক এই ভেরিয়েবল সিগন্যালটা করি। দেখেন এটা কাঁপছে, বোঝা যায় এটা কাঁপতেছে যে। এবার এই জি স্যার, বোঝা যায়। কম্পাউন্ডটাকে আরো বেশি করব যদি আমরা স্ট্রেনথটা বাড়াই দিই। স্ট্রেনথ বাড়াই দিচ্ছি, হ্যাঁ, কাঁপাকাঁপির পরিমাণ আরো বাড়ছে, আরো বাড়াই দিলাম, আরো বাড়ছে। এটাকে ধরেন দিলাম 200, হ্যাঁ, এবার যথেষ্ট পরিমাণে বাড়ছে, হ্যাঁ, অনেক দ্রুততর হচ্ছে। বাট আমরা একটু কম করতে চাই, তাহলে আমাদের ফ্রিকোয়েন্সিটা কমাই দিতে হবে, কম্পাঙ্ক। বাস, এবার দেখেন, এবার কিন্তু এই যে, ঠিক আছে, দেখেন এই যে একটা ঘাস বাতাসে নড়ছে, এখন মনে হচ্ছে না একটা ঘাস বাতাসে নড়ছে? অনেক বাতাস, ঠিক আছে। সবুজ ব্যাকগ্রাউন্ডে সবুজ এনভায়রনমেন্ট দিলে একদম ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এখন এই মনে হয় যে একদম অ্যানিমেশনটা কিন্তু ম্যানুয়ালি করা টাফ না বলেন? জি স্যার। মানে এটা অনেক আপনাকে সময় লাগবে, অনেক সময় অনেক লাগবে। সময় লাগবে, অনেক কি ফ্রেম জেনারেট করতে হবে, এটা হিউজ টাইমের ব্যাপার। বাট আমাদের এই কন্ট্রোলারটা কিন্তু এই কাজটা করে দিচ্ছে, এবং আমরা চাইলে এটাকে আর অনেক কিছু করতে পারি। আবার ধরেন আপনি যদি চান যে না একদিকে বাতাস, শুধু একদিকেই বাতাস যাচ্ছে, তো দুই দিকে নড়ছে না, একদিকে কাত হয়ে যায় না গাছগুলা, ওরকম হবে। তো সেটা ঝড়ের কিভাবে? সময়। ঝড়ের সময়, রাইট। তাহলে কার্বোরেটরে যে ওই যে ভ্যালুটা, এখানে আমরা যে নয়েজ কন্ট্রোলার দেখেন এই ফ্রিকোয়েন্সিটা কিন্তু এখানে জেনারেট হচ্ছে, সে এইটা এই অ্যাকর্ডিং টু দিস ফ্রিকোয়েন্সি সে তার অ্যাক্টিভিটিসটা শো করছে, সেটা রেজাল্টটা এখানে শো করছে। তো আমরা এখানে যে যদি এবার মনে করেন নয়েজ ফ্লোট, এটা প্রপার্টিজে যাই, আবার এটা আনলাম। যদি আমরা চাই যে সে একদিকে হবে, তাহলে যেখানে গ্রেটার দেন 0 যদি করে দিই, তাহলে দেখেন সে শুধু একদিকেই কাজ হবে, বুঝছেন? এদিকে উঠতেই পারতেছে না একদিকে। এটা তো একটা মাত্র ঘাসের ফলা নিলাম, এখন এটাকে আপনি ডুপ্লিকেট করে 1000টা বানান। বিষয়টা হচ্ছে এই, তবে এগুলো তো আমরা গাছগুলাকে বানাইতে পারবো না, এর ভিতরে যে হ্যাঁ, গাছও গাছগুলো করতে পারবেন, সেম একটা গাছকেও আপনি এই কাজ করতে পারবেন। এটা আর কোন কোন জায়গায় এটা ইউজ হইতে পারে দেখে একটু বলেন। হ্যাঁ, এটা তো একটা ছোট্ট জিনিস, এখন এটা ছোট হইলে এটা কাজ কিন্তু ব্যাপক। হ্যাঁ, অনেক কাজ করতে পতাকা, হয়। পতাকা আমি যে- মাথার পতাকা চুল, করা যাবে। পতাকা, হ্যাঁ, পতাকা মাথার বানানো চুল, যাবে। পতাকা এগুলোতে করা যেতে পারে। তারপরে আর আরো বলতে থাকেন। ধান খেতে আর যখন বাতাস প্রবাহিত হয় সেটাও করা যাবে। ওই যে বললাম যে বিজলি নৌকা। চমকানো, জি স্যার, হ্যাঁ ওটা তো করা যাবে। তারপরে এই যে ডিস্কো লাইট, ড্যান্সিং লাইট, এই ও, ধরনের তাহলে জিনিস। পুলিশের গাড়ির সাইরেনটা করা যাবে। হ্যাঁ, ওই ধরনের জিনিসও করা যাবে, অ্যাম্বুলেন্সের
এসবও করা যাবে। ওইটার অ্যাম্বুলেন্সের বাতির জন্য অবশ্য ওইটার জন্য আরেকটা অন্য ব্যবস্থা আছে, সেটা পরে আসতেছে। ওইটা একটু রিদমিক, এটা খুবই র্যান্ডম, এটার ভ্যালুটা চেঞ্জ হচ্ছে র্যান্ডমলি, আর এটা হবে খুব রিদমিক। ধরেন ওই ধরনের লাইট, অ্যাম্বুলেন্সের লাইট বা এই ধরনের সিগন্যাল গুলা, ওটা কিন্তু একটা নির্দিষ্ট মানে রিদম ফলো করে। হ্যাঁ, বাট এটা কিন্তু র্যান্ডম, বুঝছেন, এটা র্যান্ডম। কিছু টেবিল ফ্যান পাওয়া যায়, ওইগুলোর মধ্যে এই ধরনের অপশন থাকে, বুঝছেন, যে আপনি যে বাতাসের উইন্ড অপশন দিয়ে দিবেন, তখন ওই যে ওইটা একটু ভেরিয়েবল তৈরি করে। এই জাস্ট কিচ্ছু না, এই ধরনের একটা ফ্রিকোয়েন্সি জেনারেটর সেট করা যায়, এটা ইলেকট্রনিক্স দিয়ে, ইলেকট্রনিক ডিভাইস দিয়ে এটা করে দেয়। আইসিতে প্রোগ্রাম করে। হ্যাঁ, আইসি প্রোগ্রাম সেট করা থাকে, ওইটা ওইভাবে একটা ভেরিয়েবল, ঠিক ওই সিমিলার টাইপের একটা ওয়েভ জেনারেট করে, বুঝছেন। ওই ওয়েভের সিগন্যালটা কন্ট্রোল করে, এবং ফ্যানটা ওইভাবে বাতাস একটু বাড়ায় একটু কমায়, মানে একটানা দেয় না বাতাস, তখন মনে হয় যে আপনি একদম নদীর পাড়ে আছেন বা রিয়াল বাতাসের মধ্যে আছেন, ন্যাচারাল। এখন অনেক টেবিল ফ্যানের মধ্যে এটা পাওয়া যায়। কোনিয়ন ফ্যানে আছে, কোনিয়ন আছে না? হ্যাঁ, আর ওয়ালটনও আছে। ফ্যানের মধ্যে আমাদের একটা টেবিল ফ্যান ছিল, ওটার মধ্যে আমি দেখছি এই অপশন গুলো দেয়া আছে। তো দেখেন এই যে সিমিলার জিনিস, বুঝছেন, এই যে আমরা আস্তে আস্তে রিয়েল লাইফের ন্যাচারাল জিনিসগুলোর সাথে একটা সিমিলারিটিস তৈরি করছি। ওকে, এখন দেখেন যদি এখানে একটা প্লেন নিলাম, ধরেন এবার এই জায়গাটায় এখানে আমরা একটা অমনি লাইট নিচ্ছি, অমনি লাইট, এবং এই অমনি লাইটটার এটা যদি আমরা একটু এটা রেন্ডার করলে বোঝা যায়, তো আমি হাই কোয়ালিটি দিলাম, দেন লাইটের ইফেক্টটা আপনারা বুঝতে পারবেন। এই হচ্ছে লাইটের ইফেক্ট, শ্যাডো কাস্ট করছে, ফাইন। এখন আমরা ওকে, ছায়াটাও নড়ছে স্বাভাবিক, তাই না? এখন আমরা করব কি, এই লাইটের উপরে এটাকে ড্যান্সিং লাইট বানাবো, মানে ওই বজ্রপাতের মতো যে বিষয়টা সেটা, তাহলে এটাকে কার্ভ এটারে যে এখন আমাদের ওর মাল্টিপ্লায়ারটার উপরে অ্যাপ্লাই করতে হবে, সেম জিনিস একই বিষয় আমরা অ্যাপ্লাই করব ওর মাল্টিপ্লায়ারের মধ্যে। এই যে মাল্টিপ্লায়ার, লাইটের মাল্টিপ্লায়ার তো জানেন ইন্টেন্সিটি কন্ট্রোল করে না, সেই ইন্টেন্সিটি কন্ট্রোলারের উপর এটা অ্যাপ্লাই করব, অ্যাসাইন কন্ট্রোলার, সেম নয়েজ ফ্লোট, নয়েজ। এবার যদি আমরা প্লে করি তাহলে কি হয় দেখি। দেখেন এই যে বিজলি চমকানোর সময় এরকম হয় না? হ্যাঁ, বিদ্যুৎ চমকানোর সময় এই যে এই টেবিল তো হয় না? জি স্যার। বুঝছেন? ওই যে ওই জিনিসটা কিন্তু সেই করছে, কারণ লাইটের মাল্টিপ্লায়ারকে সে কন্ট্রোল করছে। বুঝতে পারছেন? তাহলে দেখেন এটা দিয়ে কত কিছু করা যায়, তাই না? ওকে, সো এনভায়রনমেন্ট বানানো যাচ্ছে। আর কি করা যায় বলেন? এটা এখন কিন্তু আপনাদের এটা চিন্তা করে বের করতে হবে। এখন তো আপনারা অনেক কিছু শিখে ফেলছেন না, সব কিন্তু আমি বলে দেব না, তাহলে তো হবে না। হ্যাঁ, আপনাদের নিজেদেরকেও কিছু বের করতে হবে। আর কি কি করা যায় বলেন? মোটরসাইকেলের হেডলাইট কে আমরা ইয়ে করতে পারি। তারপর কঠিন কঠিন জিনিসে যাচ্ছেন, সহজ অনেক কিছু আছে যা আমাদের প্রাত্যহিক জীবনে বা বিভিন্ন জায়গায় এগুলো ঘটে, সেই সমস্ত জিনিস আমাদের এক্সাম্পল হিসেবে তৈরি করতে হবে, চিন্তা করতে হবে এটা নিয়ে। আর জানালার পর্দা কি নাড়ানো যাবে? হ্যাঁ, জানালার পর্দা নাড়ানো যাবে। আরেকটা হচ্ছে যে ধরেন আপনি একটা ভূমিকম্পের ইফেক্ট তৈরি করবেন, বুঝছেন, ক্যামেরার জার্ক করতে পারেন, ক্যামেরা জার্ক, লাইট যেহেতু জার্ক করলো, ক্যামেরা জার্ক করলে কি হবে মনে হবে না? ভূমিকম্প হচ্ছে। ভূমিকম্প, জি স্যার। হ্যাঁ জি স্যার, ভূমিকম্প। ক্যামেরা তো আপনারা ইউজ করতেই পারেন। হ্যাঁ, তো ক্যামেরাটাকে একটু জার্ক করাই দিলেন, এই ধরেন ক্যামেরার মধ্যে নিয়ে ভূমিকম্পের কথা বললে তো আবার ভূমিকম্প সরে যাবে।
এর আগে একদিন এটা নিয়ে কথা বলছি, ওই দিন পরে ভূমিকম্প হয়েছে। আচ্ছা, যাই হোক, এ দেখেন এখন যদি আমরা ক্যামেরা যারটা করতে চাই, এই তো হ্যাঁ, মানে একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া আর কি, বুঝছেন না? একদিকে ঝড় ঝঞ্ঝা, হ্যাঁ, 10 আরেকদিকে নম্বর সংকেত। আবার আরেকদিকে ক্যামেরার টার্গেট নাড়াইতে পারেন, টার্গেটও কিন্তু নাড়ানো যায়, বুঝছেন? চাইলে আমরা এই যে এটা যদি এমনি নাড়ি দেখেন, তাও ভূমিকম্পেরই হবে। তো এটা উপর দিকে হচ্ছে ওয়াই এক্সিস, সো এই যে, তাহলে আমরা এইটাকে নাড়াচাড়া করাবো। রাইট বাটন, কার্ভ এডিটর, একই কৌশল, কিচ্ছু না, ভেরি সিম্পল। এটা হচ্ছে ওয়াই পজিশন, রাইট বাটন, অ্যাসাইন কন্ট্রোলার, নয়েজ ফ্লোট। বাস, এবার দেখি কি অবস্থা। এটা আসলে জেড এর দিকে দিতে হবে, উপর দিকে আসলে জেড এক্সিস, পার্সপেক্টিভে তো জেড, বুঝছেন না? তো জেড এক্সিস বরাবর দিতে হবে। তো আমরা জেড এর বরাবর দেই, এটা পজিশন জেড, অ্যাসাইন কন্ট্রোলার, নয়েজ ফ্লোট, ওকে। হ্যাঁ, এবার জেড, এবার উপরে নিচে কাঁপবে। তো এটাও আমরা কন্ট্রোল করতে পারবো, নো প্রবলেম। ওকে, দেখা যাক। বুঝাচ্ছে নড়াচড়াটা? লাইটটা একটু থাকলে ভালোই তো, না? কিছু বিল্ডিং টিল্ডিং থাকলে আরো ভালো হবে, ঘর বাড়ি। আর এমনিতে একটা হালকা আলো রেখা দেয়, যেটা পরিবর্তন হবে না। এটা একটা আলো এমনিতে আমরা রাখলাম, বুঝছেন? ওই আলোটা বেশি হয়ে গেছে। দিস লাইট, ক্যামেরাটা আর একটু উপরে ধরতে হবে। দুইটা এফেক্ট একসাথে, তো এই জন্য হয়তো একটু কম বুঝছেন, বাট বোঝা যাচ্ছে তো। জি স্যার। এটা দিয়েও সেম জিনিসই ঘটবে, হ্যাঁ। তো এটা ওরকমই নাড়াচাড়া করবে, একই কাজে। এভাবে আপনারা একটু চিন্তা ভাবনা করে দেখবেন যার কোথায় কোথায় এটাকে আমরা ব্যবহার করতে পারি। ওকে, তো এই পর্যন্তই থাকবে, কারণ এটার পরে আরেকটা কন্ট্রোলার আছে, ওয়েব ফর্ম। আমরা ওয়েব ফর্মটা পরে দেখব। এটা আমরা এই পর্যন্ত দেখলাম, এটা মনে রেখেন, এইটুকু আমরা পরে দেখি। কারণ এখন আমি দেখাই দিতে পারি, 1 মিনিট লাগবে, বাট এটা আর একটু ব্যাখ্যা দিয়ে দেখাইলে আপনাদের সুবিধা হবে। ঠিক আছে, ওকে, সেজন্য এটা যাচ্ছি না। কিন্তু আপনাদের এখন প্রজেক্ট কিন্তু অনেকগুলো, আপনারা খুব বেশি প্রজেক্ট করেন নাই। টানেলটা কেউ করেন নাই এখন? টানেলের প্রজেক্টটা কি করছেন? স্যার টানেলটা আমি করছি, সাবমিট করা হয়নি। সাবমিট করেন নাই, টানেলটা করেন। বাটারফ্লাই করবেন, একটা বাগানের মধ্যে বাটারফ্লাই, হ্যাঁ, একটা এনভায়রনমেন্ট তৈরি করেন, উপরে একটা বাটারফ্লাই উঠছে বা একটা বাটারফ্লাই উড়ে যাচ্ছে, আপনি ক্যামেরা দিয়ে ওটাকে ফলো করেন। সিটির মতো বানান, আপনারা একটা সিটি ডেভেলপ করার চিন্তা করেন। এই যে গাড়ির যে কাজগুলো করছেন ঠিক আছে, কিন্তু একটা সিটি ডেভেলপ করেন, শহর বানান। স্যার আমি শুরু করছি অলরেডি, কিন্তু অনেক সময় লাগবে স্যার, 2-1 দিনে হয় না। সময় তো লাগবে, কিন্তু একটা শহর বানানোর চেষ্টা করেন। হ্যাঁ, একটা সিটি আরবান প্ল্যানিং, শহরে কি কি থাকে একটু প্ল্যান চিন্তা করেন, করে একটা শহরের মতো বানান। মাঝে একটা লেক দিতে পারেন। এই যে বিভিন্ন ধরনের রিয়েল এস্টেট কোম্পানিগুলো যে কাজগুলো করে না, ওরা কিন্তু এই ধরনের কাজ করে। এটা যদি আপনি একটা প্রোফাইল হিসেবে দাঁড় করে দিতে পারেন, আপনার একটা ভালো একটা পোর্টফোলিও দাঁড়াবে। ওকে, সো এই জন্য এটা দরকার আছে। ঠিক আছে। হুম,
তাহলে এই কাজগুলো করতে হবে, যে আমরা যা দেখলাম এই পর্যন্ত, কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, আজকে যা যা দেখা হইলো। এনি কোশ্চেন? এটা সেভ দেই, রেকর্ডটা ছোট থাকলে তাড়াতাড়ি দিতে সুবিধা হয়। যদিও এটা আজকে যা দেখাইছে অনেক কিছু আগে থেকে আছে, তাই না? কি বলেন? স্যার এটা কত নাম্বার ক্লাস আজকে? 14 নম্বর। 14 স্যার। কালকে আরেকটা নতুন বেজারি হয়েছে না? ওইখানে কি অ্যানিমেশন আছে নাকি? সার্ভিম্যানের কেউ আছেন এখানে? সার্ভিম্যানের স্যার অ্যানিমেশনে তো ভর্তি নিচ্ছে 5th ব্যাচে। স্যার আমি 3 জন পাইছি, মানে ওদেরকে যে অভিনন্দন জানাইছে এরকম আমি 3 জনের পোস্ট চোখে দেখছি। আচ্ছা, তো ওদের কবে শুরু হবে? তো ওটা তো ওরা বলতে পারবে। 8 তারিখ দিছে মনে হয়। 8 না, আরো তো তারিখে আমরা student দিলাম। থাকবে, তিনজন নিয়ে তো আর করতে পারবে না। না স্যার আপনার আমি আমার এখানে ছোট ভাইকে ভর্তি করে দিছি। 8 তারিখ সাইম ভাই 8 তারিখ। হ্যাঁ, ওদেরকে নাকি 8 তারিখ বলছে আর কি। স্যার 8 তারিখ থেকে ক্লাস। 8 তারিখে কেমনে ক্লাস হবে? অসম্ভব। না, আমাদের যাই না, সাথে এটা হয়তো এখন add করে কেউ দিতে করার পারে কোনো ক্লাস শেষে। তো আপনি নেবেন না স্যার? না না, আমার তো সময় নেই, আমি কিভাবে নিব? আমি এটা নিয়ে এটা টাইম বের করাই ঝামেলা। এটা আপনাদের এটা শেষ হইলে পরে হয়তো বা নিতে পারবেন, যদি আপনাদের এই পার্টটা শেষ হলে তারপর, তার আগে তো বসতে হবে না। আচ্ছা, ঠিক আছে, আমাদের আরো কয়েক মিনিট সময় আছে, কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। এনি কোশ্চেন? কারণ এই জিনিসগুলোই দরকার আপনাদের, এই যে কি করবেন, কিভাবে আগাবেন, যদি কোনো যে কোনো ধরনের প্রশ্ন, হ্যাঁ, সবার উত্তর আমি জানবো তা না, আমিও চিন্তা করে বের করবো, তখন খুঁজবো। কোনো কোশ্চেন আছে? আপনারা কয়েকজনই শুধু কথা বলেন, অন্যদের তো শুনি না। অন্যদের কি অবস্থা? সবাই কি ক্লাস করে নাকি? গতদিন কে জানি একজন ঘুমায় পড়ছিল, ঠিক না? জি কে স্যার, ঘুমাচ্ছিল? 19 জন আছি আমরা এখন, 18 জন। কে যেন ঘুমাই পড়ছিল। আর না, এটা গ্রামে তো ধরেন শীতের দিনে কিন্তু মানে 11টা অনেক রাত, ঠিক না? গ্রামে যদি কেউ 8:30 ঢাকার 9টার বাইরে মধ্যেই থাকে, সবাই ঘুমাই যায় স্যার। হ্যাঁ এরপরে হ্যাঁ একা বসে বসে ক্লাস করা লাগে। হ্যাঁ, সেটাই তো, এটা তো অনেক রাত। তারপর যে- বাড়ির মধ্যে তো নেটওয়ার্ক পাওয়াই যায় না, একেবারে দূরে রাস্তায় বা অনেক একটা তাই শহরে যেয়ে পরে স্যার, ক্লাস করে। আমি একটা ক্লাসে দেখলাম যে ক্লাসের মধ্যে ব্যাং ডাকতেছে আর কি। হ্যাঁ, না, অনেক অনেক কষ্ট করে করছি, এটাও ঠিক। কারণ শীতের দিনে আমার মনে হয় রুটিনটা একটু কি শিফট করাই লাগে নাকি, মানে একটু বোধহয় আগে আনতে হবে না? একটু বেশি আগায় শীত আনলে পড়বে, এখন ভালো হয়, সমস্যা নেই। কারণ যারা গ্রামে আছে হবে? অনেক কষ্ট হয় অনেক। তবে আমাদের আচ্ছা, আরো তো 10টা এখনই ক্লাস। জ্যাকেট গায়ে দেওয়ার মতো শীত স্যার গ্রামে, জ্যাকেট গ্রামে ল্যাপটপ। কিন্তু এখনো অনেক শীত, এটা ঠিক। কোথায় আপনার বাসা? আমাদের তো একেবারে দক্ষিণাঞ্চলে, আমতলী, বরগুনা। বরগুনা, বাহ, বুঝতে পারছি। যাই হোক, আর আর কেউ কিছু বলবেন? হ্যাঁ, সাজেদুল কই আছেন? স্যার স্যার, আপনি 9টাই এখন ক্লাসের ঠিক সময় আছে স্যার। আপনি ক্লাসের সময় এত সুন্দর করে বুঝিয়ে দেন, পরে প্রশ্ন খুঁজে পাই, কাজ করতে গেলে তখন আবার একটা দুটো আসে। তাই না? কিন্তু প্রশ্ন তো করা লাগবে, প্রশ্ন করতে হবে। আমি তো প্রশ্নই খুঁজি। হ্যাঁ, আমি প্রতিটা ক্লাস অন্যান্য জায়গায় জিজ্ঞেস করি, প্রশ্ন খুঁজি। এমন আছে 50% সময় রাখি কোশ্চেন করেন, দিয়ে কেউ কোনো কোশ্চেনই করে না। এটা একটা মুশকিল, বুঝছেন? কোশ্চেন করাটা হচ্ছে স্যার আসলে কঠিন। হ্যাঁ, আচ্ছা, যাক, তাহলে আমি, আপনারা প্রশ্ন না করলে আমি প্রশ্ন করি। আর কে কি ভাবছেন বলেন তো, কে কি করবেন? এটা শেখার পরে আপনারা কার কি পরিকল্পনা?
স্যার আমি তো আপনাকে বলছি আমার ফুল পরিকল্পনা হচ্ছে 3D প্রোডাক্ট অ্যানিমেশনের দিকে মনোযোগ দেওয়া। প্রোডাক্ট অ্যানিমেশন, গুড। ঠিক আছে, প্রোডাক্ট অ্যানিমেশনে গেলে আপনার শিখতে হবে সাবস্টেন্স পেইন্টার, জি ব্রাশ। আর সেই ক্ষেত্রে মায়া বা ব্লেন্ডার, মায়াটাও আপনি এক্সপ্লোর করতে পারেন মডেলিং, তাহলে আপনার আরো সুবিধা হবে। মানে এটা সিনেমা পরে 4D কেমন স্যার? সিনেমা 4D ভালো, সিনেমা 4D দ্রুত করে, তো এটা সিনেমা 4D নট ব্যাড, তবে ওয়ার্কফ্লোর দিক দিয়ে আপনার মূল সফটওয়্যার হচ্ছে ম্যাক্স মায়া, তারপরে সিনেমা 4D এগুলো পরে আসে। তাহলে এটা স্যার motion ম্যাক্সের graphics এর জন্য ভালো। ম্যাক্সের সাথে মানে মায়া কি আমাকে শিখতে হবে ম্যাক্সের সাথে? নেসারি না, মায়া যে শিখতে হবে এমন না, কেউ শিখলে ভালো, ওটা শেখা যে কঠিন হবে তা না। শিখলে পরে আরো নতুন ধরনের কিছু টুলস পাবেন, কিছু নতুন ধারণা হবে। আমার স্টেপ গুলো কি হবে ম্যাক্স শেখার পরে? ম্যাক্স এটা তো এমবিবিএস বলছিলাম না, এমবিবিএস করার পরে স্টেপ হবে যে আপনি আপনার ইন্টারেস্টটা ফাইন্ড আউট করবেন, যে আপনার কোনটা বেশি আপনার ভাল লাগে, মানে আপনি কোনটাতে বেশি কমফোর্ট ফিল করছেন, বা আপনার মনে হচ্ছে যে এই কাজটা আমার জন্য ভালো। আপনাকে নিজে রিয়েলাইজ করতে হবে যে এটা আমি ইজি হয়ে যাচ্ছে। হ্যাঁ, কেউ দেখবেন যে অ্যানিমেশনটা ইজি হচ্ছে, কারো হয়তো বা ওই মডেলিংটা ইজিলি হচ্ছে, তখন আপনারা চুজ করতে পারবেন। কারো হয়তো লাইটিং করতে ভালো লাগে, হ্যাঁ এরকম হবে। তো তখন আপনারা একটা চুজ করলেন, সেটা চুজ করার পরে এরপরের ধাপ হচ্ছে, হ্যাঁ এরপরে যে কেউ ক্যারেক্টার অ্যানিমেশনে যেতে পারেন, কেউ যদি আর্কিটেকচারাল কাজ করতে চান তাহলে অ্যাডভান্স রেন্ডারিং, যেমন ভিরে বা আর্নল্ড এরকম কোন একটা রেন্ডার ইঞ্জিনের উপরে দক্ষতা তৈরি করতে হবে। কেউ যদি অ্যানিমেটেড ফিল্ম বানাইতে চান তাহলে ক্যারেক্টার অ্যানিমেশন শিখতে হবে, ক্যারেক্টার রিগিং। স্যার যে অ্যানিমেশন বা কার্টুন টাইপ এগুলো বানাইতে হলেই তো ভালো একটা রেন্ডারিং না হলে তো এখন আপনি কি পারবা যে রেন্ডার যেমন দরকার সেটা বুঝতে হবে, আপনি কেন দরকার সেই কেনটা জানতে হবে। কার্টুন টাইপ অ্যানিমেশন বা শর্ট যে অ্যানিমেশন কার্টুন গুলো টাইপ মূলত অ্যানিমেশনে বানায় যে রেন্ডার সবসময় খুব ভালো রেন্ডার লাগবে বিষয়টা কিন্তু এমন না। একেবারে বড় সরো যে 1 ঘন্টা 2 ঘন্টা এরকম তো ওই না ধরনের আর হইলে কি, সেটা তো ছোট আর কি। একটা এখন বিগ প্রজেক্ট। হ্যাঁ এবং ছোটগুলো আর কি। ওয়ার্ল্ড ফেমাস যে প্রজেক্ট গুলো, এই যে আমাদের দেশে টুমরু বানাইছে 2.5 কোটি টাকা খরচ হয়েছে। না ওটা তো অনেক বড় প্রজেক্ট, এমনি ছোট ফানি টাইপের। ফানি টাইপের বানাইতে গেলে মেশিন মানে এতে এই যে রেন্ডারিং আছে আমরা কোনো সমস্যা নাই, এটা মানে অনেক যথেষ্ট, এনাফ ইজ এনাফ, এর থেকে বেশি লাগবে না। করা যাবে না। কারণ মনে করেন যে টয় স্টোরি যখন বানাইছিল তখন আপনার কাছে যে মেশিন আছে, টয় স্টোরি যারা বানাইছে তখন তারা এটা কল্পনাতেও মানে স্বপ্নেও তারা এটা ভাবতে পারে না এরকম পাওয়ারফুল মেশিন আসতে পারে। তারা কল্পনা করছে কিন্তু এটা কল্পনাকে অতিক্রম করে গেছে এখন আপনার কাছে যে মেশিনটা আছে। কার্টুন ক্যারেক্টার স্যার গুলো 2.5 কোটি টাকাটা কাকে দেওয়া লাগছে? হুম, স্যার 2.5 কোটি টাকা কাকে দেওয়া লাগছে? বাজেটটা এটা মূলত মেনলি এটা ব্যয় হয়, ম্যাক্সিমামটা ব্যয় হয় আপনার আর্টিস্টদের পেছনে, মানে যারা কাজ করে স্কিল ম্যান পাওয়ার, আর তারপরে আপনার ধরেন মেশিনারিজ পাওয়ার, হ্যাঁ এগুলো ইকুইপমেন্টের এগুলোর কিছু খরচ আছে। আর্টিস্টদেরকে কেমন দেওয়া লাগছে আনুমানিক? আর্টিস্টদের এটা বাইরে যদি আপনি দেখেন আমাদের দেশের হিসাব নিকাশ ভিন্ন, এখানে অনেকে ফ্রিও করতে পারে সেটা বলি না, এখানে আমাদের এখানে তো এখনো জিনিসটা মানে আপস অ্যান্ড ডাউনের মধ্যে আছে বুঝছেন, এখন এস্টাবলিশড হয় নাই, তো দেখা যায় যে যারা বানাইছে তারাও এটা লাভের আশাই করেনি। একটু কাজী গ্রুপ এটার পেছনে ফান্ডিং করছে, তো কাজী ওদের দীপ্ত টিভি আছে, এদের আরো অনেক আছে বুঝছেন। বাংলাদেশে যে ফিল্ম গুলো তৈরি হয় টাকা খরচ করে, তো ওইগুলো না তৈরি করে এরকম একটা টুমোরোর মতো কার্টুন তৈরি করা ভালো না। ওইটা করলে ওইটা তো ব্যবসায়িক দিক দিয়ে চিন্তা করলে ওরা তো ফিনান্সিয়ালি খুব একটা বেনিফিট হয় নাই, ওরা হয়েছে নামের জন্য, ওরা এটা বিভিন্ন জায়গায় পাঠাচ্ছে, পুরস্কার পাচ্ছে, এটা নাম তৈরি হচ্ছে, এবং এটার পেছনে যারা আছে যাদের ফান্ডিং তাদের এটা বাজেট কোনো ফ্যাক্টর না। হ্যাঁ, তাদের হিউজ টাকা আছে। স্টোরিটা ছিল ওরকম, বাট মানে আমি বলছি যে কার্টুনিস্টিক এরকম আমরা ফিল্ম তৈরি করতে পারি, সেটা আছে। হ্যাঁ এরকম করা যায়, এটা করা যাবে না তা না, এটা যে কোনো ধরনেরই হইলে যদি এরকম ফান্ড থাকে সেটা করা যায়। এবং এটা আপনি ধরেন যদি ব্যবসায়িক দিক দিয়ে চিন্তা করেন সেটা একটা প্ল্যান আলাদা, যে আমি এটা
কমার্শিয়ালি যদি ভাবেন, হ্যাঁ, সেটা এক ধরনের হইতে পারে। সেটা একটা আবার অনেকে হয়তো বা কোনো চ্যানেলে, ইউটিউব চ্যানেল করে ওইখানেও বিভিন্ন ধরনের অ্যানিমেটেড ফিল্ম রেখে ওইটার থেকেও বহু টাকা আর্ন করা পসিবল, যদি কেউ টার্গেট করে। টার্গেট করতে হবে যে আমি এটা করব। আর কারো কিছু? আর আমরা তো এখানে কোর্স করতেছি, এই কোর্সটা পরে কি আমরা মার্কেট প্লেসে ফ্রিল্যান্সিং করতে পারবো? অবশ্যই। না অর্থাৎ এটা মার্কেট প্লেসে যে কাজগুলো হয়, দেখেন কি ধরনের কাজ, এখনো দেখতে পারেন, খুঁজে দেখেন। যদি দেখেন যে আপনি কিছু কাজ এখন পারবেন, আবার কিছু কাজ হয়তো আপনি পারবেন না, তখন ওই স্কিলটা আপনাকে অ্যাড করে নিতে হবে। এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস না, এটা কিন্তু আপনি কন্টিনিউয়াসলি আপনাকে কিন্তু আপগ্রেডেশনের মধ্যে থাকতে হবে। সো এটা মার্কেট ডিমান্ড চিন্তা করে আপনাকে কন্টিনিউয়াস আপগ্রেড করা লাগবে। যদি আপনি দেখেন যে পার্টিকুলার এক ধরনের কাজ বেশি আসছে এবং আপনার ওই স্কিলটা ঘাটতি আছে, দেন আপনি এই স্কিলটা নিয়ে নেবেন। তখন আপনি নিতে পারবেন, কারণ আপনার তো এমবিবিএস করা হয়ে যাচ্ছে। তখন আপনি বুঝবেন আপনার ঘাটতিটা কোথায়। দেখবেন যে আপনার হয়তো রেন্ডারিং এর কাজ আসছে বেশি, রেন্ডারিং চাচ্ছে, তাহলে তখন আপনি রেন্ডারিংটা একটু ভালো করে দেখবেন। যদি দেখেন যে আপনার ম্যাটেরিয়াল টাইপের কোনো কাজ বেশি আসছে, বা মডেলিং, অবজেক্ট মডেলিং, প্রোডাক্ট মডেলিং এর কাজ আসছে, তাহলে আপনি মডেলিং এর উপর জোর দিবেন, তখন ওই ধরনের কাজ বেশি বেশি পাবেন। বুঝছেন না? সেটা আপনার কাজ গাইড করবে যে কি করবেন। এটা তো ব্যাপক, বিশাল না সমুদ্র। আপনি এভাবে মানে স্পেসিফিক তখন টার্গেট ফিক্স আপ করে সেটা দিকে আগাইতে পারবেন। আর ম্যাডাম মনে হয় আপনাকে একটা প্রশ্ন করতে চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম বলেন। স্যার ইন্টেরিয়র কত ক্লাস আছে ইন্টেরিয়রে? আমি ইন্টেরিয়রের উপরে করতে চাচ্ছি। আচ্ছা, মানে আপনি মেইনলি ইন্টেরিয়র ডিজাইনের উপর ইন্টারেস্টেড, তাই তো? জি জি জি। আচ্ছা, ইন্টেরিয়র ডিজাইনের জন্য এই যে আমরা এরপরেই হয়তো দু একটা আমাদের সামনে ইন্টেরিয়র ডিজাইনের উপরে কিছু ক্লাস আমরা করব, একটা প্রজেক্ট হিসেবে করব। এটা অলরেডি এরকম আপনারা দেখছেন, তেমন কঠিন কিছু না। এখন আমরা যা জানি এই টুলস গুলো ব্যবহার করে যদি কোনো একটা প্ল্যান থাকে, ধরেন ক্যাডের একটা, অটোক্যাডের একটা প্ল্যান দিছে ক্লায়েন্ট, অথবা হ্যান্ড ড্রন কোনো প্ল্যান দিছে, সে প্ল্যান থেকে কিন্তু আপনি ওই ইন্টেরিয়রটা মানে বিল্ডিংটা ডেভেলপ করতে পারবেন, বা একটা ইন্টেরিয়র একটা রুম, একতলা একটা বাড়ি বানাইতে পারবেন। আর রুমের ভিতরে বানাইয়া তখন ওর মধ্যে বিভিন্ন ফার্নিচার রাখা, লিভিং রুম, বেডরুম, কিচেন। আমি এরকম একটা ডেমো দেখেছিলাম, আমাদের স্টুডেন্টদের একটা কাজ দেখেছিলাম না, মনে আছে? স্যার শুধু ইন্টেরিয়রের উপরে 30টা ক্লাস এ ধরনের আছে? হ্যাঁ, আপনি যদি শুধু ইন্টেরিয়র উপরে ক্যারিয়ার চিন্তা করেন, তাহলে কিন্তু আপনাকে ইন্টেরিয়র নিয়ে করতে হবে, এবং ওইটার আলাদাভাবে কিছু পড়াশোনা আছে। যেমন ধরেন আপনাকে বিভিন্ন ম্যাটেরিয়াল সম্বন্ধে জানতে হবে, কারণ আপনি ইন্টেরিয়র ডিজাইন এক জিনিস, ইন্টেরিয়র ডিজাইন ইন্টেরিয়র বিজনেস হিসেবে যদি করেন, বা ইন্টেরিয়র ডেভেলপার ডিজাইনার হন, অনেক করেছি আমি 20টা ফ্ল্যাটের কাজ করি, তাহলে তো আপনার তো আইডিয়া আছে। সেই ক্ষেত্রে মনে করেন আপনার ম্যাটেরিয়াল সম্বন্ধে জানতে হয় না, বিভিন্ন ধরনের কাঠের ব্যাপার জানতে হয়, কাচের ব্যাপার জানতে হবে, এই যে নরমাল ধরেন একটা ঘরের মধ্যে যে টাইলস ব্যবহার করে টাইলসের বিষয়গুলো জানতে হবে, এগুলোর মাপ জানতে হবে, প্রাইস জানতে হবে, কোয়ালিটি জানতে হবে, তাই না? তারপরে আবার ডিজাইনও আছে, এবং সেই ডিজাইনে তখন আপনি হয়তো ভিজুয়ালাইজেশনের জন্য 3Dটা ইউজ করতে পারেন, আপনার ক্লায়েন্টকে বোঝানোর জন্য, স্যাটিসফাই করার জন্য আপনি এই ডিজাইনটা ইউজ করতে পারেন, যে আপনি দেখে দিলেন যে আপনার রুমটা এরকম এরকম হবে, আগে থেকে সে দেখে একটা সিদ্ধান্ত নিতে পারলো যে আচ্ছা আমি এভাবে করতে যাচ্ছি না, এভাবে করতে যাচ্ছি। কারণ একবার বানায় ফেলাইলে তো পরে যদি ভালো না লাগে, তাহলে তো এটা কস্টলি, আবার জিনিসগুলো তো নতুন করে বাদ দিয়ে করতে পারবেন না। কাজ করলে মোটামুটি আরো ভালো আইডিয়া হবে আর কি। আপনি ওইটা ওইভাবে করতে পারবেন। এটা ইন্টেরিয়রের কাজের জন্য আলাদাভাবে ইন্টেরিয়র প্রোগ্রাম আছে, ওরকম কোর্সও আছে যে শুধু ইন্টেরিয়র এর উপরে ডেভেলপ করা যায়। ওইখানে তখন মেজারমেন্টের বিষয়গুলো আসে, বিভিন্ন ফার্নিচার ডিজাইনের ব্যাপারগুলো আসে, ম্যাটেরিয়ালের বিষয় আসে। আবার এখানে কিন্তু কিছু চ্যালেঞ্জ আছে। আপনি আন্দাজে, আমরা যেমন এখন মনে হইলে একটা নেট থেকে একটা ম্যাটেরিয়াল ডাউনলোড করে দিয়ে দিলাম, আপনি ক্লায়েন্টকে মনে করেন ওরকম একটা দেখাইলেন, ক্লায়েন্ট তো এটা পছন্দ করে বসছে, বুঝছেন, পরে আপনি বাস্তবে তো এটা খুঁজে পেলেন না, আপনি অন্য একটা কার্ড বা অন্য একটা ফ্লোর দিলেন, তখন ক্লায়েন্ট বলবে যে আমি তো এটা পছন্দ করি নাই, ওই যা দেখেছেন ওইটা আমি চাই, তখন তো আপনার মাথা খারাপ হয়ে যাবে, কারণ ওই জিনিস তো ওইটা হয়তো বা বাংলাদেশের নাই, বুঝছেন, কিন্তু আপনি তো দিয়ে বিপদে বেড়ে যাবেন, তাই না? সো আপনাকে
তখন ওইভাবে কিন্তু জিনিসটা তৈরি করতে হবে। হ্যাঁ, ঠিক আছে। যাই হোক, এগুলো আছে, এটা পরবর্তীতে যদি সময় সুযোগ হয়, বাংলাদেশে সবচেয়ে বেশি ইন্টেরিয়রের কাজ যারা করছে এরকম কয়েকজনের মধ্যে আমার কয়েকজন স্টুডেন্ট আছে, যারা বলা যায় যে ওরা বাংলাদেশে খুবই মানে কি বলবো, যে ইন্টেরিয়র কাজে হাজার হাজার ইন্টেরিয়র ডিজাইনের কাজ করছে। এরকম একটা আছে ক্রিয়েটিভ সার্কেল, আমার এক স্টুডেন্ট আছে, ওর নাম হচ্ছে শরণ প্রধানিয়া। ভবিষ্যতে হয়তো আপনাদের সাথে পরিচয় করাই দিতে পারি, তখন আর অনেক কিছু জানতে পারবেন। ওরা একটা ইন্টারের উপরে বোধহয় একটা অ্যাসোসিয়েশন বাই টাইপের কিছু করছে রিসেন্টলি। হ্যাঁ, আজকেও ওর সাথে আমার একটা বিষয়ে কথাবার্তা হচ্ছিল। ও একটা অন্য বেশ বড় সড় একটা প্রজেক্টে কাজ করতেছে। ও চিরাগাঙের বহু হোটেল রেস্টুরেন্টের কাজ করছে, তারপরে ঢাকাতেও বহু বিল্ডিং এর অনেক ইন্টারিয়র কাজ করছে, বুঝছেন। শরণ প্রধানী, আমি দেখি ওর ছবিটা আপনাদের দেখাই দিতে পারি কিনা। স্যার আপনাকে আরো একটা প্রশ্ন করছে লিখিত। হ্যাঁ বলেন, কি প্রশ্ন? টেক্সটে করছে। ও টেক্সটে, হ্যাঁ, আচ্ছা টেক্সটটা বলেন এমনি একটু শুনি। ক্যারেক্টার অ্যানিমেশন করতে চাইলে কি কি সফটওয়্যার ইউজ করতে হয়, এটা রায়ানা করছে আপনাকে। রায়না, আচ্ছা। হ্যাঁ, ক্যারেক্টার অ্যানিমেশন আমরা ম্যাক্সেও করতে পারি, মায়াতেও করতে পারি। ম্যাক্স, মায়া যে কোনো সফটওয়্যার দিয়ে আসলে ক্যারেক্টার অ্যানিমেশন করা যায়। হ্যাঁ, কিন্তু ক্যারেক্টার অ্যানিমেশনের জন্য ক্যারেক্টার ডিজাইন একটা ফ্যাক্টর। হ্যাঁ, ডিজাইনটা একটা মানে মেজর ফ্যাক্টর, ছোটখাটো ফ্যাক্টর না, এটা একটা মেজর ফ্যাক্টর কিন্তু ডিজাইন, বুঝছেন। যেমন আমি একটা ধারণা দেই যে ক্যারেক্টার অ্যানিমেশনে আসলে কি ধরনের জিনিসগুলো লাগে। তো এটা পরবর্তীতে আপনারা চাইলে করতে পারবেন, মানে এই পর্যায়টা শেষ হলে এটা কি তারপরে ম্যাক্সেই পরবর্তীতে করা সম্ভব? ম্যাক্সে করা সম্ভব, খুব স্যার ভালোভাবেই সম্ভব। ক্যারেক্টারকে যে কথা বলানো কিভাবে, হ্যাঁ, কথা বলানো, লিপসিং করা, এগুলো সবই সম্ভব। এগুলো এটা ম্যাক্সে ম্যাক্সে, হবে? ম্যাক্স তো একটা পাওয়ারফুল টুলস না, ম্যাক্সে সবই সম্ভব। শুধু ম্যাক্স দিয়ে আপনি পুরো একটা কমপ্লিট মুভি বানাইতে পারবেন। আপনাদের আমি ম্যাক্সের একটা ভিডিও দেখতে বলছিলাম না, রাইজ অফ 3D স্টুডিও ম্যাক্স, মনে আছে? আপনাদের স্যার। বলছিলাম না, কারে বললাম? আমরা মনে হয় মিস করেছি স্যার, শুনি না। এই যে ক্যারেক্টার অ্যানিমেশন দেখাই, রাইজ অফ 3D স্টুডিও ম্যাক্স, আমি দেখাই দিচ্ছি। এই দেখেন, এটা আমার একটা কোর্স, যেটা আমি ইউনিভার্সিটিতে এই কোর্সটা করাই। হ্যাঁ, যাতে 17 জন স্টুডেন্ট আছে, এটা একটা ব্যাচে স্যার ক্যারেক্টার এরকম অ্যানিমেশন। ছোট একটা আমাদের একটা দেখাবেন, যে আজকে যেরকম হ্যাঁ। বাটারফ্লাই উড়ানো দেখলাম, এরকম একটা ছোট্ট হ্যাঁ। ক্যারেক্টার কার্টুনকে হ্যাঁ, কথা ছোট্ট একটা বলানো ক্যারেক্টার, যায়। একটা ক্যারেক্টারের কিছু মুভমেন্ট দেখাই দিব, বাট এটা কিন্তু মানে স্কোপটা খুবই লিমিটেড, বুঝে নিতে, এটা তো অনেক ভাস্ট একটা সাবজেক্ট। তো এই যে এটা আমার একটা কোর্স না, এই ক্যারেক্টারের উপরে, এটা 3 ক্রেডিটের কোর্স। এই যে ক্যারেক্টার অ্যানিমেশন, এটার আরেকটা পার্ট আছে, এটা 3 ক্রেডিট, এছাড়া আরেকটা আছে, এই যে 3 ক্রেডিটের কোর্স। হ্যাঁ, সপ্তাহে 3 ঘন্টা ক্লাস হয়, 3 আওয়ার পার উইক। তো এই যে কোর্স আউটলাইন, এই কোর্সগুলো এই সবার বইটা- জন্য উন্মুক্ত? হ্যাঁ, কোর্সগুলো কি সবার জন্য উন্মুক্ত নাকি ওখানে যারা ই করে? না এটা তো বিএসসি যারা করছে ওদের জন্য। এই যে আচ্ছা দেখেন, স্যার, হ্যাঁ, এই যে ওদের মানে কোর্সগুলো- ম্যাক্সে কি স্যার কি মানে যে লিপসিং করা যায় নাকি আমরা যে না, ম্যাক্সে লিপসিং edit- করা যায়। মানে আমরা যখন এডিটিং করব দেন আমরা কি সব মানে বয়স দিতে হবে তখন কোনটা? না, ওইটা অ্যানিমেশনের সময় করতে হবে, তারপরে এডিটিং এ তো কিছু কাজ থাকে, বাট ওইটা হ্যাঁ, অ্যানিমেশনের সেটাই। সময় ক্যারেক্টারের লিপের সাথে সিং করে দেওয়া হবে। এই যে আর দেখছেন, আমাদের কি এরকম শিডিউল আছে মানে দেখানো যে লিপসিং না এইটাতে এরকম শিডিউল নাই, এটাতে নেই। এটা তো আলাদা একটা প্রোগ্রাম, এটা বড় প্রোগ্রাম। এই যে এটা দেখেন, এটা ওরা 3 মাসে 4 মাসের এই যে একটা কোর্স হিসাবে করছে না, ফেশিয়াল অ্যানিমেশন টিউটোরিয়াল ইন মায়া। এটা আবার কিন্তু মায়ার কিছু আছে, ম্যাক্সের আছে। দেখেন, এটা একটা কোর্স, এখানে আমি আমার কিছু টিউটোরিয়াল এমনি দিয়ে রাখছি, বাট এটা তো আবার আলাদাভাবে ক্লাস হয়, তো ক্লাস আছে না, স্টুডেন্টদের এটা ক্লাস হয়। এবং হেড ডিজাইনের উপরে এগুলো আবার, এই যে আমরা যে ফেশিয়াল ডিজাইন যে ডিজাইন করবে, এটার উপরে অনেক স্টাডি আছে। এটা কিন্তু একটা ভাস্ট সাবজেক্ট, মানে এটা প্রত্যেকটাই একটার থেকে আরেকটা বড় বড় সাবজেক্ট, যে কার্টুন হেড কনস্ট্রাকশন, আর কপিরাইট ধরবে, বুঝছেন। তো এগুলো সময় সাপেক্ষ, এগুলো আস্তে আস্তে হবে। কার্টুন হেড কনস্ট্রাকশনের এই যে কার্টুন হেড কনস্ট্রাকশন, তো এই ধরনের অনেক প্রোগ্রাম আছে, এগুলো ধাপে ধাপে আপনারা যাবেন। এই যে লাইটিং অ্যান্ড রেন্ডারিং, হ্যাঁ, লাইটিং অ্যান্ড রেন্ডারিং দেখেন, এটা ল্যাব, এটা 1 ক্রেডিটের একটা কোর্স। এটা হচ্ছে আমাদের একটা গাইডলাইন রাখতে হয় আর কি, আমাদের ভার্সিটির সিস্টেমটা এরকম। এখানে আবার ডিসকাশন ফোরাম আছে, স্টুডেন্টরা
এখানে বিভিন্ন ধরনের ডিসকাশনে অংশ নেয়। হ্যাঁ, ওদের এই যে এখানে আলোচনা হয়, এই যে বিভিন্ন ডেটে যে 28 অক্টোবর দেখেন, এটা একটা ডিসকাশন, আমি এখানে কিছু উত্থাপন করি, ওরা আবার দেয়। তো এরকম অনেক কিছু স্যার আছে। আমাদের ওয়ার্ক সাইকেলের উপরে কি কোনো ক্লাস আছে কিনা? ওয়ার্ক সাইকেল জি, স্যার। আসলে রিক করে করতে হয় কি, আপনাদের আমি একটা বাইপেড হাঁটানোটা আমি একটু দেখাই দিব, যেটা আমরা এই স্যার এটা রেঞ্জের খুবই মধ্যে দেখাই দিব। গুরুত্বপূর্ণ স্যার, মূলত অ্যানিমেশনের জন্যই সিডি করা, হ্যাঁ বাকি হ্যাঁ, শিখলে ওইটার আমরা জন্য তো এটা, এই যে এই অনেক পর্যায়টা বেশি। না করলে কিন্তু ওইটার দিকে আপনারা যাইতেই পারবেন না, বুঝছেন? তা তো এটা হচ্ছে অবশ্যই, ভিত্তি। এগুলো না জানলে তো আর ওগুলো হবেই না না। না, এটা হবে না। ওয়ার্ক সাইকেলের একটু কিছু দেখাই দিন স্যার। আচ্ছা ঠিক আছে, এটা দেখাই দিব। ওকে, তো ঠিক আছে তাহলে সবাই ভালো থাকেন। আর কেউ কেউ আবার ঘুমায় পড়ছে নাকি আল্লাহ জানে। এই যে স্মরণ স্যার প্রধান, লিপসিং কি স্যার এভাবে কোন ক্লাসে একটু সিম্পল কি দেখানো যায় না এরকম? ওইটা সিম্পলের সুযোগ নাই। লিপসিং এর উপরে ওইটার সুযোগ নাই। কেন সুযোগ নাই? আমার এক স্টুডেন্ট 8 মাস ধরে শুধু ওইটা নিয়ে একটা রিসার্চ ওয়ার্ক করতেছে, বুঝছেন? 8 মাস ধরে, বুঝেন, 8 মান্থস। হ্যাঁ, এখনো ফাইনাল হয় নাই, গত দিনও ওর সাথে এটা নিয়ে মিটিং হইলো। এটা আপনারা আরো সামনে গেলে, এখন হয়তো আপনারা বিষয়গুলো এভাবে জানেন না বলে এরকম মনে হচ্ছে, কিন্তু যখন ওইদিকে যাবেন তখন বুঝতে পারবেন যে এটা কিন্তু ব্যাপক বিষয়। কারণ এইগুলা এক একটা কাজের যে এত ডিমান্ড কেন হয়, লাখ লাখ টাকা তো মানুষ এমনি দেয় না, নিশ্চয়ই এটার পেছনে কোনো কারণ আছে, ঠিক না? এই কাজগুলো ওরকমই, ওই লেভেলের। আপনি একটা ক্যারেক্টার দিয়ে এই যে অ্যানিমেশনের ফিল্মগুলো যে হয়, এটা এত বাজেট কেন হয়? আর্টিস্টরাই কিন্তু বেশিরভাগ বাজেট কিন্তু আর্টিস্টরাই পায়। তো নিশ্চয়ই কিছু একটা আছে। শুধু এই লিপসিংকের জন্য এটা প্রথমে 4 বছর শিখছে, শেখার পরে এখন আরো 8 মাস ধরে সেটা নিয়ে রিসার্চ করতেছে, এখনো কমপ্লিট হয়নি। তো এটা আমি যদি আপনাকে বলি যে আমি এই 8 ঘন্টায় দেখাই দিব বা 8 মিনিটে দেখাই দিব, সেটা তো ভুল বলা হবে না, এটা পসিবল না। কারণ ভালো এটা সঠিক লিপসিংকের জন্য 14টা মর্ফ টার্গেট তৈরি করতে হবে। বলবেন মর্ফ টার্গেট কি জিনিস? অনেকে আবার এমনিতে বিভিন্ন রেডিমেড সফটওয়্যার আছে, ওইগুলো ক্লিক করলে সে একটা কিছু করে, বাট ওইটা কিন্তু এরকম প্রফেশনাল না। এরকম অনেক ছোটখাটো সফটওয়্যার আছে, রেডিমেড সফটওয়্যার, যে সফটওয়্যার দিয়ে মনে করেন যে আপনি একটা অডিও ধরাই দিলেন, হ্যাঁ, ওইটা সে কথা বলা শুরু করলো। এই যে ক্লথ সিমুলেশন নিয়ে, এগুলো সব রিসার্চ ওয়ার্ক, এগুলো এখনো আমাদের দেশে এইসব কাজ হয় না, এটা সবই রিসার্চ। এই যে রিসার্চ স্ট্যাটাস সেপ্টেম্বর 2021। এই যে এটা আরেকদিন বোধহয় আপনাদের দেখিয়েছিলাম একটু করে। এই যে এখানে দেখেন, এই যে লিপসিং নিয়ে, ওই যে আপনি যে লিপসিং এর কথা বললেন, এই সেটা ক্যারেক্টার অ্যানিমেশন, ফেশিয়াল এক্সপ্রেশন অফ বেঙ্গলি পিপল, এই যে জাসিম উদ্দিন, হ্যাঁ, সুপারভাইজড বাই আরিফ, যে আমি এটা সুপারভাইজ করছি, এটার উপরে কাজ হচ্ছে। 21শে জুন ওর যে ফিডব্যাকটা দিছে, ওই ফিডব্যাকের উপরে এখানে আছে। এগুলো কিন্তু অনেক স্টাডি, অনেক কাজ, এই যে অনেক ধরনের কাজকর্ম লিপসিংয়ে। এখন এটা কি পসিবল? এটা তো পসিবল না, বুঝছেন না? এখন কেউ ডাক্তারি পড়তে ভর্তি হয়েছে, বললো যে আমাকে একদিন একটু হার্টের অপারেশনটা একটু দেখা দেন, আমি একটু করি। হবে? রুগী মাইরা শেষ করবে না? জি স্যার। যে ওই রিস্ক, এই যে দেখেন এগুলো মর্ফ টার্গেট তৈরি করছে। হ্যাঁ, এগুলো নিয়ে অনেক রিসার্চ, অনেক কিছু আছে। তো এটাই তো বললাম যে এই যে এই বেচারা মনে করেন 4 বছর পড়ার পরে এখন 8 মাস ধরে এটা এখনো শেষ করতে পারেনি। কয়েকদিন আগেও এটা নিয়ে ওর সাথে এই যে দেখে আমার সাথে জাসিম, কয়েকদিন আগে এটা নিয়ে মিটিং করলাম। তা আমি এটাই বলছি যে এটা আপনাদের বাস্তবতাটাও বুঝেন, তাহলে আমরা তাড়াতাড়ি এই যে মিটিং এর ডেট দিছিলাম না, হ্যাঁ, এটা কবে মিটিং করলাম? এই যে এই কয়েকদিন আগে যে মিটিং করছি ওর সাথে এই বিষয়ের উপরে, বুঝছেন? তাহলে তো স্যার আমরা তো সাগরের পানি ছুঁই নাই স্যার। হ্যাঁ, বিষয়টা তো তাই। এবং এটা যে এইটা তো একটা ভার্স সাবজেক্ট না, ওই যে পানি ছুঁইছেন, এই ছোঁয়া দেই কিন্তু আপনারা চাইলে মাসে হয়তো লাখখানেক টাকা আর্ন করতে পারবেন। আর যদি সাগরে নামেন তাহলে তো আরো বেশি পারবেন, সেটা ডিপেন্ডস। হ্যাঁ, তার মূল কথা স্যার অ্যানিমেশন লাগবে, এখানে কি করা যায় এখন? আপনারা মডেলিং করতে পারেন, মডেল সেল করতে পারেন যদি মডেলিং কেউ ভালো করেন। আপনারা এই পর্যায়ে বেসি পর্যায়ে যা শিখলেন, এই কোর্সটা কমপ্লিট হইলে পরে আপনারা মডেলের কাজ করতে পারবেন। তবে বলি আপনাদের এখানে আপনারা এখন যে কোর্সটা করছেন, এই কোর্সটাই অন্যান্য প্রতিষ্ঠানে আপনারা খোঁজ নিয়ে দেখবেন, এই কোর্সটাই কিন্তু 1 বছর ধরে করায়, জানেন? অনেক প্রতিষ্ঠানে আছে, এবং ওইরকম কয়েকটা প্রতিষ্ঠানে আমিও এগুলো ঘুরে আসছি। স্যার ফাইনালি স্যার একটা কথা মানে শুনতে চাচ্ছি, যেটা হলো স্যার আমি স্যার মোটামুটি অ্যানিমেশন করতে পারি, মানে ইউটিউবিং করতে পারি এরকম, তাহলে আমি কি করতে পারি?
আপনাদের এরকম কোনো এখানে কোনো কোর্স আছে? হ্যাঁ, এই কোর্সটা শেষ হইলে যদি আপনি ক্যারেক্টার অ্যানিমেশনের কোনো একটা প্রোগ্রাম করেন তাহলে পরে ওই ধরনের কাজগুলো করতে পারবেন। আপনার তাহলে এটার পরে টার্গেট হবে ক্যারেক্টার অ্যানিমেশন। ঠিক আছে? আপনার এখানে কি এরকম নেই, এরকম কোর্স নেই স্যার? কোথায়? মানে আপনার এখানে আর কি স্যার, মানে আপনার প্রতিষ্ঠানে এরকম আর কি? আমার প্রতিষ্ঠানে আছে, ওইখানে আছে, কিন্তু ওইগুলো একটু কস্টলি হবে। আপনারা এখানে যদি সার্ভিস মানে যদি আপনারা করতে চান করতে পারেন, এটা তো সমস্যা না। হ্যাঁ, এটা অনেক জায়গাতে আছে, কিন্তু ওই চিন্তাটা পরে করেন। এখন এদিকে চিন্তা করলে আমাদের এইটার ফোকাসটা সরে যাবে। ম্যাথস না শিখে ক্যারেক্টার অ্যানিমেশন করতে পারবেন না। সো এটা নিয়ে আগে এটা ভালো করে শিখেন, ওইটা পরে, এটা তো বলছি এটা পরে। হ্যাঁ, তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, সমস্যা এই যে অনেকে এরকম করে না যে, কারণ এটা ধাপে ধাপে যায়। প্রাইমারি স্কুল পড়ছেন, কলেজ পড়ছেন, তারপরে ভার্সিটি। এখন স্কুলে পড়ে কেউ যদি বলে আমি এখনই ভার্সিটির ওইটা, তাহলে কিন্তু সে না এটা হবে না ওইটা হবে। এটা শেষ করেন, শেষ করলে আপনি নিজে ডিসাইড করতে পারবেন। ওকে, তবে এই বিশ্বাসটা রাখেন যে পারবেন আপনারা। হ্যাঁ ম্যাডাম, কিছু বলবেন? আপনার কলেজে কি অনলাইনে শর্ট কোর্সটা আছে 3D তে? মানে ভার্সিটির কথা বলছেন? জি জি জি। না, ভার্সিটিতে কোনো শর্ট কোর্স নাই আমাদের। 3D তে নাই না? না 6 মান্থের নাই? না, আমাদের ওইটা আসলে এমনি ওইটাই সময় পায় না লোকজন, ওইটাতে নাই। হ্যাঁ, যেমন আমার নিজের মাঝে মাঝে দীপ্তিতে দেখেছিলাম মনে হয় আরো। হ্যাঁ, দীপ্তিতে আছে। দীপ্তি ওইটা তো হচ্ছে একটা ওই যে ট্রেনিং ইনস্টিটিউট। দীপ্তিতে আমি একটা সময় দীপ্তিতে ছিলাম, ওইখানে আমার স্টুডেন্টরাই করে, আমি ওদের ওইখানেও আমি ওদেরকেও কিছু সাপোর্ট দেই মাঝে মধ্যে। হ্যাঁ, কিন্তু ওইটা এই টাইপের কোর্স। তবে এখানেই হবে ইনশাল্লাহ। হ্যাঁ, হ্যাঁ, আমরা এটা শেষ করি। মহসিন ভাই তো খুবই এইসব ব্যাপারে সিরিয়াস। হ্যাঁ, ওনাকে বইলা দেখি যে এরকম অ্যারেঞ্জ, আপনারা যদি সবাই সিরিয়াস থাকেন, এই জন্য আমি বলছি যে কমিউনিটিটা বড় হইলে সবাই সিরিয়াস থাকলে দেখবেন যে এখানে এটা করতে পারবেন। আমি আছি স্যার, তাহলে স্যার স্বপ্ন রয়ে গেল স্যার। স্যার আমরা তো সিরিয়াস, আর আমাদের তো এই 3 মাসের পরে হচ্ছে 1 মাসের একটা এক্সট্রা ক্লাস করাতে চাইছে যারা ভালো করবে আর কি। হ্যাঁ, সেটা যদি এরকম কোনো পলিসি থাকে হবে, ওয়েল এন্ড গুড। স্যার ওই যে টুমরোতে যারা কাজ করছে, আপনি পারিশ্রমিকটা বলতে চাইছিলেন, আমার কথা ঘুরে গেছে। ওটা বললাম যে আমাদের দেশে পারিশ্রমিকটা আপনি মনে করেন বিদেশের আঙ্গিকেই উদাহরণ দেন। বিদেশের আঙ্গিকে হইলে তো এটা ধরেন বাইরে এন্ট্রি লেভেলে যে অ্যানিমেটর যারা আছে ওদের স্যালারি হচ্ছে আপনার, এটা তো আপনি গুগলে সার্চ দিলে দেখতে পারেন যে স্যালারি অফ অ্যান অ্যানিমেটর। ভাই পার মিনিট $500 করে নেয়। আপনি একটু গুগলে সার্চ দিয়ে দেখেন, পার মিনিটের একটা ভিডিও যদি কেউ করে দেয় $500 কমে নেয় না। $500 তো কম হয়েছে, এটা আরো বেশি মিনিমাম, তাই বলছি $500 কমে কেউ নেয় না। এই দেখেন অ্যানুয়াল স্যালারি হচ্ছে $70,000, তার মানে ধরেন 6,12,72 $6,000 মাসে। তো $6,000 হইলে পরে কত হয়? 5 লক্ষ টাকা। 5 লাখ। হ্যাঁ, এইটাই যে 3D অ্যানিমেটর অ্যানুয়াল স্যালারি। আরো সার্চ দিয়ে দেখতে পারেন। ঠিক আছে, এগুলোর উপরে তো অনেকই আছে, এবং কোন দেশে কোথায় কত, এই যে কোনো কোনো জায়গায় আরো বেশি আছে। এটা দেখেন 90,000, একটা মডেল করতে 1 মাস লেগে যায়। বুঝতে পারছেন? 90,000, হ্যাঁ, প্রায় $89,000 মান্থলি পে। দেখেন 7,000, এটা $7,000 মান্থলি। উইকলি পে কত, আওয়ারলি কত, আওয়ারলি এত, উইকলি এত, সব দেওয়া আছে, এবং কোন দেশে কত সব পাবেন। আমাদের দেশের হিসাব নিকাশ ভিন্ন, এটা হিসাব করে পারবেন না কিছু। এখানে কোনো হিসাব মিলাইতে পারবেন না। তবে যত যাই করেন আপনাদের যেটা করতে হবে, আগে MBBS টা করেন মনোযোগ দিয়ে, তারপরে পারবেন।